আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক উষসী। লিখেছেন মেহেরুমা নূর। আমাকে ভোগ করার পর দয়া করে আমাকে মেরে ফেলবেন প্লিজ। আমার স্বামী ব্যতীত অন্য পুরুষের ছোঁয়া নিয়ে বাঁচতে পারবো না আমি। আত্মহত্যা মহাপাপ, না হলে আমি এর আগেই নিজেকে শেষ করে দিতাম। প্লিজ দয়া করে আমাকে মেরে ফেলবেন। রাতের জন্য ভাড়া করা মেয়ের মুখে এমন কথা শুনে বিরক্তিতে ভ্রু কুঁচকে এলো সূর্যের। অ্যালকোহলের নেশাটাও কেমন হুট করে কমে গেল। বিভ্রান্ত নজরে তাকালো সে। বিরক্তি ভরা কণ্ঠে বলল, হোয়াট দ্য হেল? এই মেয়ে কি বলছে এসব? মেয়েটা আবার বলল, দেখুন, আমি জানি আপনি রাত কাটানোর জন্য অনেক টাকা দিয়েছেন, তাই আমাকে তো আর রেহাই দেবেন না, কিন্তু অন্তত আমার উপর এইটুকু তো দয়া করেন। কেউ জানবে না, কেউ দোষ দেবে না, আমি সব দেখে নিব। দয়া করে একটা উপকার করুন আমার উপর। সূর্য বিরক্তির চরমে। ঢাকার বিলাসবহুল হোটেল কাম প্রস্টিটিউশন এটা, কোনো লো ক্লাস পতিতাপল্লী না। এখানকার ভিআইপি সুইট রোজ সূর্যের জন্য বুক করা থাকে। এখানে এসে আজই প্রথম সে এমন কথা শুনল। রাগের চোয়াল চিবিয়ে বলল, কি নাটক চলছে এসব? স্টপ দিস ননসেন্স। আমি এখানে তোমার নাটক দেখতে আসিনি। যে কাজে এসেছ সেই কাজ করো, না হলে বের হয়ে যাও। এই রাস্কেল ম্যানেজারটা কই? আজ আমার রুমে এসব কি পাঠিয়েছে? পুরো মেজাজটাই বিগড়ে দিল। ম্যানেজার, এই ম্যানেজার। সূর্য জোরে জোরে ম্যানেজারকে ডাকতে লাগল। মেয়েটা ভয় পেয়ে আকুতির সুরে বলল, প্লিজ ওনাদের ডাকবেন না, ওরা আসলে আমাকে আবার আটকে ফেলবে। প্লিজ দয়া করুন। জীবনে একবারও যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে আপনি আমার কষ্টটা বুঝবেন। এই পর্যায়ে যেন সূর্য একটু স্থির হল। মুখের বিরক্তির ছাপ সরে গিয়ে সেখানে ছেয়ে গেল একরাশ বিষাদের ছায়া। তাচ্ছিল্যের সুরে বলল, ভালোবাসা? বুলশিট। দেখো মেয়ে, আমার মাথা গরম করো না। যাও, বেরিয়ে যাও। আজ মুডটাই নষ্ট হয়ে গেছে। বলেই সূর্য উঠে যেতে চাইল। মেয়েটা হঠাৎ সূর্যের পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে মিনতির সুরে বলল, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। আমি এখান থেকে বের হতে চাই। আমার স্বামীর কাছে যেতে চাই। ওরা জোর করে আটকে রেখেছে আমাকে। প্লিজ বাঁচান আমাকে। সূর্য মেয়েটির সামনে থেকে সরে এসে বলল, আমাকে এসব বলে কোনো লাভ নেই। আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। ডোন্ট ইরিটেট মি। সর এখান থেকে। বলেই সূর্য আবারও যেতে উদ্যত হলে মেয়েটি বলে উঠল, কখনো কোনো বন্দি পাখিকে মুক্ত করে দেখেছেন? সূর্যের কদম থেমে গেল। কেমন শান্ত নজরে তাকালো মেয়েটির পানে। মেয়েটি যেন তাকে পূর্ব পরিচিত কিছু মনে করিয়ে দিল। মেয়েটি বলতে লাগল, জীবনে সুখ খুঁজতে অনেক কিছুই তো করেছেন হয়তো। একবার, শুধু একবারই না হয় একটা বন্দি পাখিকে মুক্ত করে দেখুন। দেখবেন জীবনে এর চেয়ে বেশি সন্তুষ্টি আর কিছুতেই পাবেন না। আল্লাহ তাআলাও আপনার উপর খুশি হবেন। প্লিজ একবার এই বন্দি পাখিকে মুক্ত করতে সাহায্য করুন। সূর্য এবার নেশার ঘোর ঝেড়ে ফেলে মেয়েটির দিকে পূর্ণ দৃষ্টি দিল। 16-17 বছরের হবে মেয়েটা। নিষ্পাপ, পরীর মতো মেয়েটা। এই অন্ধকার পাপের নগরীতে কিভাবে ফেসে গেল? জানার যেন কৌতূহল জাগল হঠাৎ। সে বিছানার উপর এসে বসল। প্যাকেট থেকে সিগারেট বের করে ধরালো। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে জিজ্ঞেস করল, নাম কি? উষসী। কিভাবে এলে এখানে? কাহিনী কি? উষসী এবার বলতে শুরু করল তার জীবনের কাহিনী। ফিরে গেল 3 মাস পূর্বের জীবনে, যেখানে ছিল তার সুখের রাজ্য, আর ছিল সায়াহ্ন, উষসীর পৃথিবী সায়াহ্ন। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক উষসী। লিখেছেন মেহেরুমা নূর। 3 মাস পূর্বে। খাবারে একটু লবণ কম হওয়ায় সেদিন আমার স্বামী খাবারের প্লেট উঠিয়ে আমার মুখে বাড়ি মেরেছিল। জানো, একটু নুন থেকে চুন খসলেই মারতে মারতে শেষ করে দেয় আমাকে। এই স্বামীরা এমনই হয়। বউকে তারা রাগ ছাড়ার বস্তু মনে করে। বউ মেরে তারা নিজেদের পুরুষত্বের প্রমাণ দেয়। পাশের ফ্ল্যাটের চাঁদনি ভাবির কথা শুনে ভয়ে গলা শুকিয়ে এলো উষসীর। আমিও তো আজ প্রথম রান্না করলাম। রান্না খারাপ হলে কি উনিও আমাকে মারবে? চাঁদনি ভাবি চলে যেতেই উষসী ছুটল রান্নাঘরে।
রান্না করা খাবারগুলোর ঢাকনা তুলে আবারও চেখে দেখল। খুব বেশি কিছু করেনি। গ্রাম থেকে আসার সময় মা দেশি মুরগির মাংস দিয়েছিল, সেটাই রান্না করেছে, আর লাল শাক ভাজি করেছে। লাল শাকও ওদের ক্ষেতের। মা এটাও দিয়ে দিয়েছিল। খাবার চেখে উষসীর কান্না আসার্য। শুধু লবণ কম বেশি না, পুরো রান্নাটাই খাওয়ার যোগ্য হয়নি। হবেই কি করে? উষসী কখনো রান্নার ধারে কাছেও যায়নি। যে মেয়েটা প্লেট ধুয়ে কখনো ভাত খায়নি, সে হঠাৎ করে কিভাবে রান্না করবে? উষসীর পরিবার খুব বেশি ধনী না হলেও উষসীকে তার মা বাবা অনেক আদর আহ্লাদেই বড় করেছে। 17 বছর বয়সের জীবনে কখনো তাকে কষ্টের ছায়াও মাড়াতে হয়নি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের 3 ভাই বোনের মাঝে বড় মেয়ে উষসী। যৌথ পরিবারের দাদা দাদি সহ সবার আদরের ছিল সে। কখনো কোনো কাজে হাত দিতে হয়নি তাই। মাঝে মধ্যে দাদি বলতো রান্না শিখতে, পরের বাড়ি গেলে কাজে লাগবে, কিন্তু উষসী তা গায়ে মাখত না। আজ সেই কথা মনে হয়ে খুব আফসোস হচ্ছে তার। একটু রান্না শিখলে তো আর আজ এই অবস্থায় পড়তে হতো না। কিন্তু উষসী কি আর জানতো তার হুট করে এভাবে বিয়ে হয়ে যাবে? মাত্রই তো এসএসসি পরীক্ষা দিয়েছিল। অপূর্ব রূপবতী হওয়ায় গ্রামের বখাটে ছেলেদের উত্ত্যক্ততা বেড়ে যায়, যার দরুন উষসীর বাবা মেয়েকে বিয়ে দেওয়ায় সঠিক মনে করেন। ভালো একটা সম্বন্ধও পেয়ে গিয়ে আর দেরি করেন না তিনি। গতকালই বিয়ে হয় উষসীর, আর গতকাল রাতেই তাকে সদ্য বিবাহিত স্বামীর সাথে ঢাকায় চলে আসতে হয়। উনার নাকি ছুটি শেষ। আজ জয়েন না দিলে চাকরি থাকবে না, তাই গতকাল রাতের গাড়িতে চলে আসতে হয় উষসীকে তার স্বামীর সাথে। আসতে আসতে ভোর হয়ে যায়। আজ সকাল সকালই উনি অফিস চলে যান। সারাদিন বাসাটা টুকটাক গুছিয়ে রাতের জন্য খাবার রান্না করতে বসে উষসী। উনি বাসায় আসলে খেতে দিতে হবে সেই ভেবে। রান্না শেষ করতেই পাশের ফ্ল্যাটের ভাবি আসে দেখা করতে, নতুন ভাড়াটিয়ার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। কিন্তু ওনার কাছ থেকে অমন কথা শুনে ভয়ে হাত পা জমে যায় উষসীর। এমনিতেও বিয়ের পর থেকে এ পর্যন্ত 2-1টা দরকারি কথা ছাড়া তেমন কোনো কথা আমার সাথে বলেননি উনি। টিভি সিরিয়ালের মতো উনিও কি তাহলে আমাকে পছন্দ করেননি? গ্রামের মেয়ে বলে আমাকে তার বউ মানতে পারবেন না? ওনার কি কোনো পছন্দ আছে? এই খাবার ওনার সামনে দিলে কি উনিও আমাকে মারবেন চাঁদনি ভাবির স্বামীর মতো? মারলে কি করব আমি? কে বাঁচাবে আমাকে? ভাবতে ভাবতে কান্নারা ভিড় করল উষসীর নিষ্পাপ দুটি চোখে। মা বাবার কথা খুব মনে পড়ছে তার। যদি উনি আমাকে মেরে ফেলেন, আর কি কখনো দেখতে পাবে তাদের? রান্নাঘরের মেঝেতে হাঁটুতে মুখ গুজে তখন থেকেই গুনগুন সুরে কাঁদছে উষসী। হঠাৎ পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, কি হয়েছে? কাঁদছেন কেন? মাথা তুলে ঝট করে উপরে তাকালো উষসী। সায়ান্নকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল সে। দ্রুত চোখ মুছে উঠে দাঁড়াল। ওড়না টেনে মাথা ঢাকতে ব্যতিব্যস্ত। হঠাৎ তার মাঝে রাজ্যের জড়তায় এসে আড়ষ্ট করে ফেলল। অজানা ভীতিতে কম্পিত হল মন মস্তিষ্ক। সায়ান্ন উষসীর দিকে এগিয়ে এসে চিন্তাগ্রস্ত কণ্ঠে বলল, কাঁদছেন কেন? কিছু হয়েছে? উষসী কি বলবে? কিভাবে বলবে? সে যে রান্না করতে পারেনি, এই লজ্জাজনক কথাটা কিভাবে বলবে সে? শুনে উনি যদি রেগে গিয়ে আবার মারেন? ভাবতেই উষসীর চোখের পানি আবারও নীরবে বেরিয়ে এলো। মাথা নিচু করে তা লুকানোর প্রচেষ্টা চালালো উষসী। সায়ান্ন বলল, আশ্চর্য, না বললে কিভাবে বুঝব? দেখুন, সরি আপনাকে এভাবে একা রেখে যেতে হয়েছে, কিন্তু তাছাড়া উপায় ছিল না আমার। চাকরি না থাকলে চলবো কিভাবে? এখন প্লিজ বলুন কি হয়েছে? টেনশন হচ্ছে আমার। বাড়ির কথা মনে পড়ছে। উষসীর তবুও কান্নার আওয়াজ ছাড়া আর কোনো জবাব এলো না। সায়ান্ন এবার একটু চড়া গলায় বলল, কান্না বন্ধ করে বলবেন কি হয়েছে? উষসী ভীতিগ্রস্ত কণ্ঠে বলল, আমি রান্না করতে পারিনি। সরি, প্লিজ মারবেন না আমাকে। আমি শিখে নিব রান্না, তাও মারবেন না প্লিজ। উষসীর কথায় ভ্রু কুঁচকে এলো সায়ান্নের। নজর বোলালো একবার রান্নাঘরের দিকে। হয়তো ঘটনা বুঝতে পারল। আবার তাকালো উষসীর কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলা মুখপানে। হঠাৎ মুখের উপর হাত মুঠো করে ধরে হো হো করে হেসে উঠল সায়ান্ন। পেট ফাটা হাসিতে ফেটে পড়ল সে। যেন অনেক মজার কিছু শুনিয়েছে তাকে উষসী।
সায়ান্নের হাসির শব্দ শুনে মাথা তুলে সরাসরি তাকালো উষসী। সায়ান্নকে এভাবে হাসতে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল সে। নজর আটকে গেল সায়ান্নের হাস্যোজ্জ্বল মুখপানে। কি সুন্দর প্রাণবন্ত চমৎকার হাসি উনার। এই প্রথম সায়ান্নকে সরাসরি দেখছে উষসী। হুট করে দেখতে এসে সেদিনই বিয়ে হয়ে যাওয়ায় তাকে ভালো করে দেখারই সুযোগ পায়নি সে। যা একটু দেখেছে তাও লজ্জায় চোখ নামিয়ে রেখেছে। আজই পূর্ণ নজরে তাকালো সে। উজ্জ্বল শ্যামবর্ণ রং উনার, মুখের আকৃতি চোখান, সরু চোখা নাক, বাদামি চিকন ঠোঁট, সুবলিষ্ঠ গঠন আর উচ্চতা সব মিলিয়ে সুদর্শন যুবক উনি। উষসীর এই মুহূর্তে মনে হচ্ছে তার দেখা সেরা সুদর্শন পুরুষ বুঝি ওর স্বামী। ভাবতেই অজান্তেই হালকা শিহরিত হল উষসী। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক উষসী। লিখেছেন মেহেরোয়া নূর। রান্নাঘরের এক পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে উষসী। তার সামনেই রান্না করছে সায়ান্ন। উষসীর রান্না করা খাবারগুলোই আবার খাওয়ার যোগ্য করার চেষ্টা করছে আর কি। একটু আগেই কাপড় চোপড় চেঞ্জ করে এসে উনি রান্নায় লেগে পড়েছেন। উষসী অবাক হয়ে তা দেখে। ছেলে মানুষ হয়েও উনি কত সুন্দর গুছিয়ে গাছিয়ে রান্না করছেন। অথচ আমি মেয়ে মানুষ হয়েও অকর্মার ঠেকি। ভাগ্য ভালো উনি আমাকে মারেননি। তখনকার কথা মনে পড়তেই নিজেই লজ্জা পেল উষসী। কী সব ভেবে বসেছিল, আর বোকার মতো উনাকে তা বলেও দিলাম। কিন্তু উনি তো মোটেও তেমন না। একটা বকা পর্যন্ত দিল না আমাকে, বরং উল্টো আমাকে শান্ত করে নিজেই রান্না করছে। উষসীর ভাবনার মাঝেই সায়ান্ন বলে উঠল, আপনি একটু ওই ক্যাবিনেট থেকে গরম মশলার কৌটাটা বের করতে পারবেন? উষসী মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ আনছি। গরম মশলার কৌটা এনে সায়ান্নের দিকে এগিয়ে দিল উষসী। কাঁচুমাচু ভঙ্গিতে জিজ্ঞেস করল, আপনি রান্না করতেও পারেন? সায়ান্ন মুরগির মাংস নাড়তে নাড়তে স্বাভাবিক সুরে বলল, এমনভাবে জিজ্ঞেস করছেন যেন কোনো আশ্চর্য কিছু করছি। রান্নাই তো, এতে না পারার কি আছে? আশ্চর্য বই কি? গ্রামে আমি কখনো কোনো ছেলে মানুষকে রান্না করতে দেখিনি। সবাই বলে রান্নাবান্না এগুলো মেয়েদের কাজ, ছেলেরা করলে ছোট হয়ে যায় নাকি। তাই নাকি? এটা তো জানা ছিল না আমার। তাহলে তো আমি নিশ্চয়ই ছোট হয়ে গেলাম। দেখুন তো আমার হাইটটা কতটুকু কমে গেল। আমি কি আপনার চেয়েও খাটো হয়ে গেলাম? সায়ান্নের বলার ভঙ্গি দেখে হাসি পেল উষসীর। মুখ লুকিয়ে খানিকটা হাসল সে। রান্না শেষে খাবার টেবিলে রাখল সায়ান্ন। উষসীও সাহায্য করল তাকে। সায়ান্ন চেয়ার টেনে বসে উষসীকেও বসতে বলল। খাবার প্লেটে দিতে দিতে বলল, দুপুরে খেয়েছিলেন? ফোন নেই তাই জিজ্ঞেসও করতে পারিনি। উষসী আস্তে করে বলল, খেয়েছিলাম। বাড়ি থেকে পিঠা দিয়ে দিয়েছিল, সেগুলোই খেয়েছি। ভালো করেছেন। না খেয়ে থাকলে কিন্তু আমার রাগ হবে। রান্না না পারা নিয়ে না মারলেও না খেয়ে থাকা নিয়ে কিন্তু মার একটাও নিচে পড়বে না। একেবারে জল্লাদ স্বামী হয়ে যায় তখন আমি। বলা শেষে মুচকি হাসল সায়ান্ন। উষসী বুঝল সায়ান্ন তাকে মিছে ভয় দেখাচ্ছে, আর আমি বোকার মতো কি না কি ভাবছিলাম। উনি আমার ব্যাপারে কত ভাবছেন। লোকটার প্রতি যেন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। অজানা নতুন অনুভূতি জাগছে উষসীর কোমল হৃদয়ে। উষসীরও খুব জানতে ইচ্ছে হলো সায়ান্ন দুপুরে খেয়েছে কিনা, কিন্তু লজ্জা আর জড়তায় মুখ থেকে তা আর বের করতে পারল না। সায়ান্নের ইশারায় খাবার মুখে দিল উষসী। খাবার খুব মজা না হলেও এখন খাওয়ার যোগ্য লাগছে। অন্তত উষসীর তৈরি ওই কুখাদ্যের চেয়ে হয়তো ভালো আছে। খেতে খেতে সায়ান্ন জানতে চাইল উষসী সারাদিন বাসায় কি কি করল। উষসী তাকে জানালো সারাদিনের টুকটাক কাজের কথা, আর পাশের বাসার ভাবি দেখা করতে এসেছিল তাও জানালো। সায়ান্ন বলল, ও চাঁদনি ভাবি এসেছিল বুঝি? আমি এই বাসা নিয়েছি 2 মাস পূর্বে। মাঝে মধ্যে ওনার সাথে দেখা হতো। হয়তো জানতে পেরেছে আমি বিয়ে করেছি তাই বউ দেখতে এসেছে। আচ্ছা শুনুন, কিছু কথা বলে রাখি আপনাকে। এটা কিন্তু গ্রাম না, এখানে অনেক সাবধানে থাকতে হয়। যখন তখন দরজা খোলা যাবে না। অপরিচিত মানুষ হলে তো কখনোই না। কেউ নক করলে আগে দরজার আই হোল দিয়ে দেখবেন কে এসেছে, তারপর দরজা খুলবেন। আমি কাল আমার ফোনটা আপনাকে দিয়ে যাব।
স্যালারি পাওয়া পর্যন্ত আমারটাই রেখে যাব। তারপর আপনাকে নতুন ফোন কিনে দিব। উষসী বলল, থাক, ফোন দিতে হবে না। আপনারও তো ফোনের দরকার হয়। আমি তো সারাদিন বাসায় থাকি। এই কয়দিন না হয় অমনই থাকব। আজকের দিনটা আমার কেমন কেটেছে তার এক ভাগও যদি আপনি বুঝতে পারতেন, তাহলে আপনি নিজেই আমার ফোন কেড়ে নিতেন। কথাটা বলতে বলতেই খাওয়া শেষ করে প্লেট নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল সায়ান্ন। উষসী থমকিত হয়ে গেল ক্ষণের জন্য। সায়ান্নের কথাটার গভীরতা বুঝতে পেরেই তার মাঝে এক শীতল বাতাস বয়ে গেল। ভালো লাগারা যেন এক ঝাঁক রঙিন প্রজাপতির মতো উষসীর মন গহীনে ডানা মেলে উঠতে লাগল। সায়ান্ন তাকে নিয়ে সারাদিন ভেবেছে, ওর জন্য অস্থির থেকেছে। তা ভাবতেই সুখময় অনুভূতি হচ্ছে তার। খাওয়া শেষ করে সায়ান্ন উষসীর সাথে ওর বাবা মায়ের কথা বলিয়ে দিল। উষসী খুশি হল। তার সত্যি করেই খুব বাবা মায়ের কথা মনে হচ্ছিল সারাদিন। এই প্রথম সবাইকে ছেড়ে এত দূরে এসেছে সে। মনটা কাঁদছিল খুব। বাবা মায়ের সাথে কথা বলা শেষে সায়ান্নের বাবা মায়ের সাথেও কথা বলা হলো দুজনের। বাড়িতে কথা বলে মনটা অনেকটা হালকা লাগছে উষসীর। সায়ান্নের প্রতি তার মনোভাব আরও এক ধাপ ইতিবাচক হল। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক উষসী। লিখেছেন মেহেরুমা নূর। রাত বাড়তেই উষসীর ভয়ও বাড়তে লাগল। রুমে যাওয়ার কথা ভাবতেই তার হাত পা থরথর করে কাঁপছে। গলা শুকিয়ে হচ্ছে মরুভূমি। কাল রাতটা তো গাড়িতে কেটে গেছে, কিন্তু আজ বিয়ের পর আজই ওদের প্রথম রাত হবে। আর এটাই ভয়ের মূল কারণ। গ্রামে বড় হওয়ায় উষসীর এসবের ব্যাপারে কিছুটা ধারণা আছে। সে গত বছর তার বান্ধবীর কাছ থেকে শুনেছিল ওর স্বামী নাকি ওকে অনেক কষ্ট দিয়েছিল। খুবই পাশবিকভাবে তার সাথে শারীরিক সম্পর্ক করেছিল। মেয়েটা সেসব বলে কান্নায় ভেঙে পড়েছিল। সেই কথা মনে আসতেই উষসীর অন্তরাত্মা আতঙ্কে বশীভূত হয়ে উঠল। উনিও কি আজ আমার সাথে এমন করবেন? ভয়ে শরীর ঘেমে নিয়ে উঠছে উষসীর। রান্নাঘরেই এখনো দাঁড়িয়ে আছে সে। এটা ওটা গোছানোর বাহানায় রুমে যাওয়া এড়িয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ রুম থেকে সায়ান্নের ডাক এলো। ডাকছে উষসীকে। হাত পায়ের কাঁপুনি আরও বেড়ে গেল উষসীর। এখন কি করবে? আর কতক্ষণ না গিয়ে থাকবে? আবারও ডাক পড়ল। এবার না গেলে বেয়াদবি হবে, তাই আর না গিয়ে থাকা গেল না। ভয়ে আতঙ্কিত দুরু দুরু মনে রুমের দিকে এগুচ্ছে উষসী। 2 বেডরুমের ছোট ফ্ল্যাট এটা। উষসীর একবার মন চাইল এক ছুটে পাশের রুমটাতে গিয়ে দরজা আটকে দিতে, কিন্তু তার ভাবনাটা নেহায়তই বোকামি। এভাবে আর কতক্ষণ পালিয়ে থাকা যাবে? অগত্যা মাথায় ওড়না পেঁচিয়ে ভীত মনে রুমে পা রাখল সে। মাথা নুইয়ে রেখে একবার আর চোখে দেখল সায়ান্ন বিছানায় বসে ওর দিকে তাকিয়ে আছে। তড়িৎ গতিতে চোখ সরিয়ে নিল। সারা শরীর ভয়ে জুবুথুবু। সায়ান্ন বলল, দাঁড়িয়ে আছেন কেন? এখানে এসে বসুন। উষসীর মন মস্তিষ্ক ভয়ে এলোমেলো ছুটছে। সে হঠাৎ তার লাগেজ খুলে কাপড় চোপড় গোছানোর বাহানায় সায়ান্নের কাছে যাওয়া এড়িয়ে গেল। নিজের উপর এখন খুব বিরক্ত লাগছে। দিনের বেলায় কাজগুলো না গুছিয়ে রাখলেই বুঝি ভালো হতো। তাহলে এখন সেসব করে সময় কাটাতে পারত। এখন গোছানো জিনিস আর কি গোছাবে? উষসীর এই সামান্য কয়েকটা জিনিস গোছাতে 2 মিনিটও সময় লাগল না। এখন আর কি করবে ভাবছে সে। এলোমেলো কাজের মাঝেই হঠাৎ সায়ান্ন এসে উষসীর পাশে দাঁড়াল। চমকে উঠল উষসী। হাতের কাজ থেমে গেল তার। উষসী ভীত নয়নে সায়ান্নের দিকে তাকাতেই হঠাৎ সায়ান্ন কোনো কিছু না বলে উষসীর হাতটা ধরল। কম্পিত উষসীর শরীর আরও কেঁপে উঠল ভয়ে। সায়ান্ন উষসীর হাত ধরে নিয়ে এসে বিছানায় বসাল। নিজেও বসল সামনে। উষসীর অবস্থা ভয়ে নাজেহাল। সারা শরীরের থরথর কাঁপুনি তার সম্মুখের সায়ান্ন স্পষ্ট দেখতে পাচ্ছে। ঘেমে নিয়ে যাচ্ছে মেয়েটা। মনে হচ্ছে এখনই জ্ঞান হারাবে সে। সায়ান্ন উষসীর 2 বাহু ধরে বলল, উষসী, রিল্যাক্স। আমি কি বাঘ ভাল্লুক নাকি যে আপনাকে খেয়ে ফেলব? আপনি তো দেখছি প্রথম দিনই আমাকে নারী নির্যাতনের দায়ে জেলে ঢোকাবেন। লম্বা নিঃশ্বাস নিন। তাকান আমার দিকে। উষসী এবার তাকালো সায়ান্নের দিকে।
সায়ান্ন উষসীর হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে নরম সুরে বলল, আমি জানি আপনি কেন এত নার্ভাস হচ্ছেন, তবে ভয় নেই উষসী, আমি আপনার অমতে কিছুই করব না। আপনি আমার স্ত্রী, আমার সারা জীবনের সঙ্গিনী। আপনি আমার একদিনের দৈহিক সুখ না, আপনি আমার জীবনকালের সব সুখ দুঃখের ভাগিদার। আপনাকে কষ্ট দিয়ে বা জোর করে কিছু করব না আমি। আমার এই ছোট্ট রাজ্যের রানী আপনি, বুঝতে পারছেন? আর রানী সাহেবাকে কষ্ট দেওয়ার মতো এত স্পর্ধা আমার নেই। বলে হালকা হাসল সায়ান্ন। উষসী অবাক নয়নে তাকালো। ভয় এখন অনেকটাই কমে গেছে তার। লোকটা আরও একবার তাকে মোহিত করল। ভালো লাগা আর শ্রদ্ধাবোধ আরও বাড়ল লোকটার প্রতি। সায়ান্ন আরও বলল, আমরা কিন্তু বন্ধু হতে পারি। বন্ধু হিসাবে আমি ততটাও খারাপ না। আমার বন্ধুরা তো অন্তত তাই বলে। বানাবেন আমাকে আপনার বন্ধু? উষসী মুচকি হেসে মাথা দুলিয়ে হ্যাঁ বোঝাল। সায়ান্ন ফিচেল হেসে বলল, আচ্ছা, যেহেতু আমরা বন্ধু হয়ে গেলাম, তাহলে আপনাকে তুমি বলে সম্বোধন করলে চলবে? আসলে এত পিচ্ছি মেয়েটাকে আপনি করে বলতে কেমন জানি লাগে। উষসী বলল, তুমি করেই বলেন। আচ্ছা, তাহলে এখন শুয়ে পড়ো উষসী, অনেক রাত হয়েছে। উষসী আবারও দ্বিধায় পড়ে গেল। সায়ান্নের পাশে বিছানায় একসাথে শুতে হবে ভেবেই রাজ্যের জড়তা ঘিরে ধরেছে। যদিও উনি বলেছেন আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করবেন না, কিন্তু তবুও লজ্জা নামক বস্তুটা যে পিছু ছাড়ছে না। আজ যেন বিনা দাওয়াতে সকল লজ্জারা উষসীর ঠিকানায় এসে জড়ো হয়েছে। কিন্তু এভাবে বসে বসেও তো আর রাত পার করা যাবে না। অগত্যা লজ্জার পুটলি সঙ্গে নিয়ে বিছানায় একপাশে ঘেঁষে জড়োসড়ো হয়ে কাত হয়ে শুয়ে পড়ল উষসী। সায়ান্নও শুল উষসীর মুখোমুখি হয়ে। উষসী সাথে সাথে চোখ বুজে শক্ত হয়ে শুয়ে রইল। হঠাৎ সায়ান্ন বলল, উষসী, আমি কি তোমার হাতটা ধরে শুতে পারি? উষসী চোখ খুলে তাকালো। সায়ান্নের বিমোহিত গভীর চাহনি দেখে হৃদয় স্পন্দন বেড়ে গেল তার। উষসীর জবাবের আশায় তাকিয়ে থাকা সায়ান্নের মুখ দেখে উষসী কিছু না বলে আস্তে করে ওর হাতটা সায়ান্নের দিকে এগিয়ে দিল। সায়ান্নের ঠোঁটের কোণে হাসি ফুটল। সে দুই হাতের মুঠোয় উষসীর হাতটা নিল। কিছু নতুন ভালো লাগার অনুভূতিতে আন্দোলিত উষসীর মন। সেই অনুভূতিতে আরেকটু দোলা দিয়ে সায়ান্ন দুষ্ট সুরে বলে উঠল, আচ্ছা শোনো, আমার উপর একটু জলদি কৃপা দৃষ্টি করো। এত সুন্দর রূপবতী রানীকে সামনে রেখে বেশি দিন হয়তো সুবোধ বালকের গুণ ধরে রাখতে পারব না। লজ্জায় সাথে সাথে চোখ বন্ধ করে নিল উষসী। ইস, লোকটা তো দেখছি খুব দুষ্ট। কিভাবে উষসীকে লজ্জা দেয়! চোখ বন্ধ রেখেও সায়ান্নের হাসির শব্দ শুনতে পেল। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক উষসী। লিখেছেন মেহেরুমা নূর। ফোনের রিংটোন বাজতেই ব্যালকনি থেকে এক প্রকার দৌড়ে এলো উষসী। সে জানে এখন সায়ান্নের ফোন দেওয়ার সময় হয়েছে। গত এক সপ্তাহে রোজ দুপুর 2টোতেই ফোন দেয় সায়ান্ন। এই সময় তার লাঞ্চ ব্রেক থাকে। উষসীকে সায়ান্নের ফোন দিয়ে গেছে, আর সায়ান্ন আপাতত ওর এক পুরান বাটন ফোন ব্যবহার করছে। গত এক সপ্তাহে সায়ান্নের সাথে অনেকটাই ফ্রি হয়ে গেছে উষসী। এখন আর ভয় লাগে না তাকে। তবে লজ্জাগুলো আজও পিছু ছাড়েনি তার। লোকটার সম্মুখে এলে বা ফোনে কথা বললেও সে অসভ্য লজ্জাগুলো বিনা দাওয়াতের মেহমান হয়ে হুড়মুড় করে এসে পড়ে। ফোনের স্ক্রিনে সায়ান্নের নাম দেখে উৎফুল্ল মনে ফোন রিসিভ করল উষসী। হ্যালো বলতেই ওপাশ থেকে সায়ান্ন বলল, কি করছিলে? উষসীর বলতে মন চাইল, আপনার ফোনের অপেক্ষা করছিলাম সেই সকাল থেকে। আপনি অফিস যাবার পর থেকে সারা বেলা শুধু সময় দেখি কখন আপনার ফোন আসবে, কিন্তু মুখ ফুটে সেসব বলার সাহস কই উষসীর। ওই দস্যু লজ্জারা যেন ওর গলা চিপে ধরে। তাই তো সেসব না বলে উষসী বলল, এই তো ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার মানুষ দেখছিলাম। আচ্ছা তাই? তা খেয়েছ? এবার চুপ হয়ে গেল উষসী। সে খায়নি এ কথা বলতে ভয় লাগছে। সায়ান্ন বলেছে না খেয়ে থাকলে সে রেগে যায়। কিন্তু উষসী কি করবে? তার যে একা একা খেতে ভালো লাগে না। বাড়িতে কত মানুষ একসাথে মজা করে খেত, সেভাবেই খেয়ে অভ্যস্ত উষসী। একা খেতে বসলে কান্না পায়।
সকালে আর রাতে তাও সায়ান্ন থাকে, কিন্তু দুপুরে একেবারেই একা খেতে হয়। উষসীর মৌনতা পেয়ে সায়ান্ন গম্ভীর কণ্ঠে বলল, খাওনি তাই না? দাঁড়াও, আজকে বাসায় আসলে মার একটাও মাটিতে পড়বে না। আসার সময় মোটা একটা লাঠি কিনে আনবো বউ পেটানোর জন্য। উষসী মুখ টিপে নিশ্চুপে হাসল। তার এখন সায়ান্নের এসব হুমকিতে ভয় লাগে না। সে জানে সায়ান্ন তাকে মারা তো দূরের কথা, একটা টোকাও দিবে না। লোকটার প্রতি তার কেমন অগাধ আস্থা জন্মে গেছে। মনে হয় এই লোকটা থাকতে উষসীর কখনো কোনো ক্ষতি হবে না। ওপাশ থেকে সায়ান্ন বলে উঠল, দেখো উষসী, তুমি এমন খাওয়া নিয়ে অনিয়ম করলে অসুস্থ হয়ে পড়বে তো। তারপর তো আমার শ্বশুর বাবা বাংলা সিনেমার বাবাদের মতো বলবে আমি তার মেয়েকে না খাইয়ে রেখেছি। এমন নির্দয় জামাইয়ের কাছে তার সোনার টুকরো মেয়েকে আর একদিনও রাখবে না। এমন ডায়লগ বলে তোমাকে যদি নিয়ে চলে যায় তাহলে এই অধমের কি হবে? আমি তো বউহারা পথিক হয়ে যাব। এবার শব্দ করেই হাসল উষসী। সায়ান্নের এমন কথায় ভীষণ হাসি পেল তার। সায়ান্ন বলল, হাসছ? কি নির্দয় বউ তুমি! স্বামীর এমন অসহায়ত্বের ভবিষ্যৎবাণী শুনে হাসছ? দেখো উষসী, এখানে আমরা দুজন ছাড়া আমাদের আর কেউ নেই। তাই আমাদেরই একজন আরেকজনের খেয়াল রাখতে হবে। সারাদিন তোমাকে একা বাসায় রেখে এমনিতেই আমার টেনশনে থাকতে হয়। তারপরেও তুমি এমন না খেয়ে থাকলে কিভাবে হবে? জানি তোমার একা ভালো লাগে না, কিন্তু অভ্যাস তো করতেই হবে। উষসী এবার নরম সুরে বলল, ঠিক আছে, আমি খেয়ে নিব। আপনি চিন্তা করেন না। আপনি খেয়েছেন? হ্যাঁ, খাবো এখন। ক্যান্টিনে এসেছি। কি খাবেন? দেখি কি খাওয়া যায়। ক্যান্টিনের সবজিটা অনেক ভালো হয়। ভাবছি আজ সবজি দিয়ে লুচি পরোটা খাবো। তুমি তো সবজি খাওই না। সবজি খাওয়া শরীরের জন্য অনেক জরুরি, বুঝেছ? আচ্ছা, আচ্ছা শুনুন না, চাঁদনি ভাবি এসেছিল একটু আগে। উনি শুটকি ভর্তা দিয়ে গেছে আমাকে। আমি কি খাবো? চাঁদনি ভাবি এসেছিল বুঝি? কখন? এই তো কিছুক্ষণ আগে এসেছিল। অনেকক্ষণ গল্প করে গেল। উনি খুবই ভালো। আচ্ছা, কি এমন বলল যে আমার বউয়ের কাছে সে এত ভালো হয়ে গেল? উষসী কিভাবে বলবে যে চাঁদনি ভাবি আজ কি বলেছে তাকে? চাঁদনি ভাবি মাঝে মধ্যেই আসেন ওদের বাসায়। গত এই ১ সপ্তাহে তার সাথে ভালোই জমে গেছে উষসীর। চাঁদনি ভাবির স্বামী ভালো না। তার সাথে নাকি খুবই খারাপ ব্যবহার করে। উষসীর খুব খারাপ লাগে চাঁদনি ভাবির জন্য। দেখতে কত সুন্দর উনি। এমন বউকে কেউ কিভাবে অবহেলা করতে পারে? সায়ান্ন উষসীর সাথে এমন করলে ও একদমই সইতে পারবে না। এই তো চাঁদনি ভাবির প্রতি মায়া হয় উষসীর। উষসী একবার কথায় কথায় বলেছিল তার শুটকি ভর্তা অনেক প্রিয়। উষসী সেই কথা মনে রেখে আজ চাঁদনি ভাবি শুটকি ভর্তা করেছিল, তাই উষসীর জন্য একটু এনেছে। আজ কথায় কথায় হঠাৎ চাঁদনি ভাবি বলল, আচ্ছা উষসী, তোমাদের মাঝে কি সম্পর্ক ঠিকঠাক আছে? সকালে ব্যালকনিতে তোমার কাপড় চোপড় দেখি না কখনো। তোমাদের মাঝে কি শারীরিক সম্পর্ক হয় না? উষসী চাঁদনি ভাবির কথায় তখন ভীষণ লজ্জা পেয়ে যায়। ইতস্তত হয়ে বলে, আসলে উনি আমাকে সময় দিতে চাইছেন। চাঁদনি ভাবে বলে, দেখো উষসী, এই বোকামি একদম করো না। ছেলে মানুষ ঘরে সুখ না পেলে বাইরে সুখ খুঁজে নেয়। এমনিতেও সায়ান্ন দেখতে সুদর্শন। তার পিছে মেয়েদের কমতি হবে না। দেখো গিয়ে চাকরির ওইখানেই কত সুন্দর সুন্দর মেয়েরা কাজ করে। নিয়ত দুর্বল হতে সময় লাগবে না। তাই স্বামীকে নিজের বাঁধনে বেঁধে রাখতে শেখো। তাকে স্বামীর সুখ দাও, না হলে তোমারই পরে আফসোস হবে। চাঁদনি ভাবের কথায় উষসী কিছুক্ষণের জন্য ভাবনায় পড়ে গিয়েছিল। সত্যি কি সায়ান্ন এমন করবে? কিন্তু পর মুহূর্তেই উষসীর সে খেয়াল মাথা থেকে ঝেড়ে ফেলে। তার বিশ্বাস সায়ান্ন এমন করবে না। চাঁদনি ভাবির সেসব কথা এখন সায়ান্নকে কিভাবে বলবে? তাই কথা পাল্টে উষসী বলে, বললেন না তো ভর্তা খাবো কিনা। সায়ান্ন ফোনের অপর পাশ থেকে বলল, থাক, দরকার নেই খাওয়ার। এই শহরে কারোর ভরসা নেই উষসী। তোমাকে নিয়ে তো কোনো রিস্ক একদমই নিতে পারবো না। তাও তোমার যদি বেশি খাওয়ার ইচ্ছা হয় তাহলে আমি বাসায় আসার পর রাতের খাবারে খেও। ঠিক আছে? আচ্ছা। আপনারা শুনছেন বইডই নিবেদিত অডিও বুক উষসী। লিখেছেন মেহেরুমা নূর। রাতের খাবার খেয়ে রুমে আসার পর সায়ান্ন বিছানায় বসে উষসীকে কাছে ডেকে বলল,
শোনো, তোমার জন্য কিছু এনেছি। এখানে এসো। উষসী স্বভাবতই গুটি গুটি পায়ে সায়ান্নের সম্মুখে এসে বসল। সায়ান্ন উষসীকে ওর দিকে পিঠ করে বসতে বলল। কথা অনুযায়ী ঘুরে সায়ান্নের দিকে পিঠ করে বসল উষসী। সায়ান্ন তার অফিস ব্যাগ থেকে কাগজে মোড়ানো একগুচ্ছ বেলি ফুলের গাছড়া বের করল। পরে উষসীর মাথার ওড়না সরিয়ে তার লম্বা ঘন চুলগুলো 2 হাতের আঙ্গুল দিয়ে পেছনে গুছিয়ে আনল। কেঁপে উঠল উষসী। চোখ বন্ধ করে নিল সে। সায়ান্ন উষসীর ঘন কালো চুলে গাজরা লাগিয়ে দিল। গাজরা লাগানোর আভাস পেয়ে চোখ খুলে তাকিয়ে চুলে হাত দিল উষসী। 2 কাঁধের উপর বেলি ফুলের গাজরা দেখে চোখ মুখ চকচক করে উঠল তার। হাসি ফুটল তার অধরকোণে। উচ্ছ্বসিত কণ্ঠে সে সায়ান্নের দিকে ঘুরে বলল, গাজরা? সায়ান্ন মুচকি হেসে বলল, তোমার এই সুন্দর চুলের জন্য। এই চুলগুলো আমার খুব পছন্দ। মাসের শেষের দিকে এখন হাত খালি, তাই ভালো কিছু দিতে পারছি না, তবে বেতন পেলে তোমাকে শপিংয়ে নিয়ে যাব। তখন তোমার যা ইচ্ছা হয় নিও। উষসী চঞ্চল হাসি মুখে বলল, ধুর, কি যে বলেন, এটার চেয়ে ভালো কিছু হয় নাকি? আপনি জানেন আমার গাছটা কত পছন্দ। ধন্যবাদ এটা আনার জন্য। বলেই উষসী উঠে গিয়ে আয়নায় নিজেকে দেখতে লাগল। মাথা ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছে। হঠাৎ আয়নার ভেতর সায়ান্নের উপর নজর পড়ল উষসীর। অপলক মুগ্ধ নয়নে তাকিয়ে আছে উষসীর পানে। তার চোখ মুখে এক প্রাপ্তিময় খুশি বিরাজ করছে। তার বউ যে সামান্য উপহারেই এত খুশি হয়েছে, এটাই যেন তার প্রাপ্তির কারণ। মুগ্ধ নয়নে তাকিয়ে ধীরে ধীরে উঠে এলো উষসীর দিকে। তা দেখে উষসী আবারও লজ্জার কবলে আবদ্ধ হয়ে গেল। চারিদিক থেকে লজ্জারা চেপে ধরল তাকে। চোখের নজর নিচের দিকে এলোমেলো ঘুরতে লাগল। সায়ান্ন উষসীর পেছনে এসে দাঁড়াল। আয়নায় তাকিয়ে উষসীর চোখে নেশালো চোখের নজর স্থির করল। যে চাহনি উষসীর নিঃশ্বাস আটকে দেবার জোগাড়। সায়ান্ন উষসীর সাথে মিশে দাঁড়াল। মুখ নামিয়ে নাক ডুবিয়ে দিল উষসীর ফুলের ঘ্রাণের মাতানো চুলের মাঝে। শিহরণে চোখ বুজে নিল উষসী। মৃদু কম্পিত হচ্ছে তার অঙ্গখানি, যে কম্পন আরও বৃদ্ধি পেল কোমরে সায়ান্নের হাতের স্পর্শ পেয়ে। নিঃশ্বাস ক্রমশ ভারী হচ্ছে। হাত পায়ের নখ ছিনছিনিয়ে উঠল উষসীর। এক হাতে উষসীর কোমর জড়িয়ে চুলের ঘ্রাণে মাতোয়ারা সায়ান্ন। কণ্ঠে মাদকতা এনে বলল, এত সুন্দর কেন তুমি উষসী? এতটা সুন্দর না হলেও পারতে। এভাবে এই সুবোধ বালকটাকে বদ্ধ পাগল না করলেও পারতে। সে প্রথম দেখাতেই হৃদয়টাকে অবাধ্য না করলেও পারতে। নদীতে কস্তুরী ফুল হাতের সেই মেয়েটি, যে এক দেখাতেই আমার মতো লাজুক সুবোধ বালককে মা বাবার সামনে নির্লজ্জ হতে বাধ্য করেছিল। নিজের জন্য কখনো কিছু না চাওয়া ছেলেটাকে তোমাকে চাইতে বাধ্য করেছিলে। থমকিত উষসী চোখ খুলে ঘুরে তাকাল সায়ান্নের দিকে। অবাক কণ্ঠে উষসী জিজ্ঞেস করল, কস্তুরী ফুল হাতের মেয়ে মানে? আপনি কি আমাকে আগেই দেখেছিলেন? বলবো। আগে এসো আমার সাথে। সায়ান্ন উষসীর হাত ধরে ব্যালকনিতে নিয়ে এলো। ইজি চেয়ারটাতে বসে উষসীর হাত ধরে নিজের কোলের উপরে বসালো সায়ান্ন। উষসীর অনুভূতিরা এলোমেলো ছুটছে। লজ্জা আর ভালো লাগার মিশ্রণে সুপ্ত অনুভূতির প্রজাপতিরা উঠছে ওর তনু মনে। সায়ান্ন উষসীর কোমর জড়িয়ে ধরে আবার চুলের ঘ্রাণে নিজেকে বিমোহিত করে মোহময় সুরে বলতে লাগল, হ্যাঁ, আমি তোমাকে আগেই দেখেছিলাম। 7 দিনের ছুটিতে বাড়ি গিয়েছিলাম। 5 দিন শেষও হতে চলেছিল। তখনই দেখা পাই সেই কস্তুরী কন্যার। মামার বাড়ি থেকে ফেরার পথে দেখি তোমায়। নৌকায় বসে নদীর মাছ থেকে কস্তুরী ফুল তুলছিলে। মুখে লেগেছিল ভুবন মোহিনী হাসি। কস্তুরী ফুলের মতোই ওই প্রকৃতির অনুরূপ কন্যাকে দেখে হৃদয় সেদিনই ঘোষণা করে দিয়েছিল, যে কোনো কিছুর পরিবর্তে হলেও এই কন্যাকে আমার চাই, চাই চাই। এছাড়া কোনো গতি নাই। তাই তো ছুটে যাই বাবা মায়ের সামনে। সব লাজ লজ্জা ভুলে তোমাকে এনে দেওয়ার দাবি করি। ভাগ্য সহায় হয়, সৌভাগ্যের সবচেয়ে বড় মেহেরবানি হয়ে আসো তুমি। জানো, যেদিন আমাদের বিয়ে হয় আমার কেমন যেন বিশ্বাসই হচ্ছিল না। মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি।
তাই তো কোনো কথাই বলতে পারছিলাম না। শুধু বিশ্বাস করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, আমি পেরেছি। পেরেছি আমার হৃদয়ের রানীকে আমার রাজ্যের মহারানী করতে। একান্ত আমার করে পেয়েছি তোমাকে। ভালোবাসি উষসী, ভালোবাসি আমার কস্তুরী কন্যাকে। তুমি কলি থেকে হওয়া ফুল নও, নও রাতের দূর আকাশের চাঁদ। তুমি তো এই নদীর বুকে ভাসতে থাকা নৌকার মাঝি, আমার হৃদসাগরের উত্তাল ঢেউ। তোমাকে নিয়ে ভাসব অজানা তরঙ্গে। অনুভূতি মিশবে শুধু দুজনায়, সেটাই রইবে না আর কেউ। থমকে গেল উষসী। মন মঞ্জিল রংধনুর ৭ রঙে রঙিন হয়ে উঠল। সুখময় অনুভূতির ঝুম বর্ষণে সিক্ত হল উষসীর হৃদয় গহ্বর। ভালোবাসা নামক প্রগাঢ় অনুভূতির সৃষ্টি হল বুঝি উষসীর কোমল মনে। দুজন আজ বসে বসে জ্যোৎস্না বিলাস আর নিজেদের কিছু অনুভূতির লেনদেনের মাধ্যমে রাত পার করে দিল। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক উষসী। লিখেছেন মেহেরুমা নূর। পরদিন উষসীর ফোনে একটা কল এলো। মারিয়া নাম ফোনের স্ক্রিনে দেখে চিনতে না পেরে কিছুক্ষণ তাকিয়ে রইল। পরক্ষণে ভাবল, ফোনটা তো সায়ান্নের, তাই নিশ্চয়ই উনার পরিচিত কেউ হবে। এই ভেবে ফোন রিসিভ করে হ্যালো বলল উষসী। তবে উষসীর কণ্ঠ ফোনের অপর পাশের ব্যক্তির পছন্দ হলো বলে মনে হলো না। সে কেমন তাতান কণ্ঠে বলল, এই মেয়ে, কে তুমি? সায়ান্নের ফোন তুমি উঠিয়েছ কেন? কারণ ফোন আমার কাছে। তোমার কাছে সায়ান্নের ফোন কেন? কে তুমি? সায়ান্ন কি হয় তোমার? হাজব্যান্ড। আমি ওনার স্ত্রী, উষসী। বউ মানে? সায়ান্ন বিয়ে করেছে? কবে? কখন? ও আমার সাথে এমনটা কিভাবে করতে পারল? আমার সাথে প্রেমের অভিনয় করে এখন বিয়ে করে বউ নিয়ে দিব্যি সংসার করছে? স্তম্ভিত হয়ে গেল উষসী। বুকের মাঝে হঠাৎ নিপীড়ন শুরু হলো। কেমন চিনচিন ব্যথার অনুভব হচ্ছে। কি বলছে মেয়েটা এসব? সে কি সত্যি ওনার প্রেমিকা? তাহলে কি উনি আমার সাথে কোনো মিথ্যে কথা বললেন? না না, এভাবে অন্যের কথায় ওনাকে অবিশ্বাস করা ঠিক হবে না। মেয়েটা মিথ্যাও তো বলতে পারে। উষসী আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, দেখুন কে আপনি তা আমি জানি না, আর জানতেও চাই না। তবে অনুগ্রহ করে এসব অবাঞ্ছিত কথা না বললেই খুশি হব। মেয়েটির কণ্ঠে এবার যেন নরমই এলো। সে দুঃখী কণ্ঠে বলল, আমি মিথ্যে বলছি না উষসী। সায়ান্ন আর আমি সেই ভার্সিটি থেকে প্রেম করছিলাম। বিশ্বাস না হলে আমি তোমাকে আমাদের কিছু ছবি পাঠাচ্ছি, দেখে নিও সেগুলো। তখন বুঝতে পারবে আমি সত্যি বলছিলাম। কত সুন্দর সম্পর্ক ছিল আমাদের। কিন্তু ও যে আমাকে এভাবে ধোঁকা দিয়ে বিয়ে করে নেবে তা কখনোই ভাবতে পারিনি। সায়ান্ন আমাদের দুইজনকেই ধোঁকা দিয়েছে উষসী। দেখবে কখন আমার মতো তোমাকেও ধোঁকা দিবে, তোমাকে ছেড়ে দিবে। আমার জন্য এত ভাবতে হবে না আপনার। আমারটা আমি বুঝে নিব। রাখছি। দয়া করে আর কখনো ফোন করবেন না। ওনার সাথে কথা বলার ইচ্ছা হলে সামনাসামনি গিয়ে কথা বলুন। ফোন রাখতেই মারিয়া কতগুলো ছবি পাঠালো। যে ছবিতে সায়ান্ন আর মারিয়াকে একসাথে দেখা যাচ্ছে। দুজন হাসি খুশি দেখা যাচ্ছে একজন আরেকজনের সাথে। এসব দেখে উষসীর কোমল মনটা ডুকরে কেঁদে উঠল। মিথ্যে সত্যি কোনো কিছু ভাবতে পারছে না সে। লোকটার প্রতি তার মনের সুপ্ত অনুভূতিগুলো মাত্রই ডানা মেলে উঠতে নিয়েছিল। তখনই এসব তার মনটাকে এক অথৈ সমুদ্রে ফেলে দিল। কিছু ভালো লাগছে না তার। না চাইতেও উষসীর মনে সায়ান্নের প্রতি একরাশ অভিমান জন্ম দিচ্ছে। অভিমানে মন ভারী হয়ে উঠেছে তার, যার বহিঃপ্রকাশ হচ্ছে উষসীর অঝোর ধারায় বইতে থাকা চোখের নোনা জলে। বিছানায় বালিশে মুখ গুজে কেঁদে যাচ্ছে উষসী। এরই মাঝে ফোনটা আবারও বেজে উঠল। উষসী ফোন হাতে নিয়ে দেখল সায়ান্নের ফোন। লাঞ্চ ব্রেক টাইমে ফোন দিয়েছে রোজকার মতো। তা দেখে যেন অভিমানটা আরও মাথাচাড়া দিয়ে উঠল। ফোন ধরল না উষসী। ছুঁড়ে ফেলে দিল বিছানার আরেক পাশে। বাজতে বাজতে কেটে গেল ফোন। পরপরই আবারও বেজে উঠল। আবারও ধরল না উষসী। এভাবে কয়েকবার বাজার পর অতিষ্ঠ হয়ে উষসী ফোনই বন্ধ করে দিল। আরও বেশি কান্না পাচ্ছে তার। দুপুরে না খেয়ে থাকায় শরীরও দুর্বল লাগছে। রোজ সায়ান্ন লাঞ্চ ব্রেক টাইমে ফোন দেওয়ার পরেই খাবার খায় উষসী।
উষসীর একা একা খেতে ভালো লাগে না বলেই সায়ান্ন উষসীর খাওয়ার সময় ফোন কানে ধরে রেখে কথা বলে আর খায়। কিন্তু আজ আর কথাও বলল না, আর খাওয়াও হলো না উষসীর। কাঁদতে কাঁদতে ক্লান্ত শরীরে একসময় ঘুমের দেশে তলিয়ে গেল উষসী। কতক্ষণ ঘুমিয়েছে তা জানা নেই উষসীর। ঘুম ভাঙে কারো অনবরত ডাকে। কেউ উদ্বিগ্ন স্বরে অনবরত উষসীকে ডেকেই যাচ্ছে। চোখ খুলে তাকালো উষসী। চোখের সামনে সায়ান্নকে দেখে কপাল কুঁচকে এলো তার। ঘুমের ঘোর বোধহয় কাটেনি, তাই ভ্রম মনে করে চোখ টলে আবার তাকালো উষসী। না, কোনো ভ্রম না, এটা তো সত্যি সায়ান্ন। কেমন অস্থির হয়ে বারবার উষসীর নাম ধরে ডাকছে। পূর্ণ চেতনা পেতেই ধরফরিয়ে উঠে বসল উষসী। বসতেই মাথাটা কেমন ঘুরে উঠল তার। এক হাতে মাথা চেপে ধরল সে। বুঝতে পারল অনেকক্ষণ কান্নার কারণে তার মাথা কেমন ব্যথা করছে। হঠাৎ ছায়ান্ন উষসীর মুখটা ধরে কেমন উত্তেজিত কণ্ঠে বলল, উষসী, ঠিক আছো তুমি? কিছু হয়নি তো তোমার? উষসী অনেকটা থতমত নজরে তাকালো সায়ান্নের পানে। সায়ান্নের মুখশ্রী দেখে বুকের মাঝে ধক করে উঠল উষসীর। সায়ান্নকে কেমন বিধ্বস্ত পাগলের মতো দেখাচ্ছে। চোখে মুখে আতঙ্কের ছাপ বিদ্যমান। চোখ দুটো লাল, চুলগুলো উস্কো খুস্কো, শার্টটাও ঘামে ভিজে বেহাল অবস্থা। এমন দেখাচ্ছে কেন ওনাকে? আর এই সময়? উনি এত সকাল সকাল কিভাবে এলেন? উনি তো আরো দেরি করে আসেন। উষসীর ভাবনার মাঝেই সায়ান্ন আবারও অস্থির হয়ে বলল, কি হলো? কথা বলছো না কেন? তুমি ঠিক আছো? অ্যান্সার মি ড্যাম ইট। উষসী আবার একটু ধাতস্থ হয়ে বলল, আমার আবার কি হবে? আমি তো ঠিকই আছি, কিন্তু আপনার কি হয়েছে? হঠাৎ এমন করছেন কেন? আর আজ এত সকাল সকাল বাসায় এলেন যে? কি হয়েছে? কি হয়েছে? জিজ্ঞেস করছো কি হয়েছে? একটুর জন্য জান বের হয়ে যায়নি আমার। ফোন কোথায় তোমার? হ্যাঁ, ফোন ধরছিলে না কেন? একে তো ফোন প্রথমে রিসিভ হয় না, তারপর ফোন বন্ধ আসে। ওদিকে আমার কি অবস্থা হচ্ছিল তুমি জানো? এমনিতেই বাসায় একা রেখে আমার টেনশনের শেষ থাকে না। তারপরও যদি হঠাৎ এমন কিছু হয় তাহলে কি অবস্থা হয় আমার বুঝতে পারছো তুমি? ভয়ে টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছিল। অফিস থেকে কিভাবে এসেছি তা শুধু আমিই জানি। এসে কি দেখেছি, ম্যাডাম তো আরামে ঘুমিয়ে আছে। উষসী একটু লজ্জিত হলো। তার বোকামির জন্য উনি এত টেনশনে পড়ে গেছে। এমন বোকামি করাটা ঠিক হয়নি। উষসী কাচুমাচু করে অপরাধীর সুরে বলল, সরি, আমি আসলে ঘুমের মাঝে ফোনের রিংটোন টের পাইনি। আর চার্জ না থাকায় হয়তো ফোন বন্ধ হয়ে গেছে। সত্যিটা আপাতত চেপে গেল উষসী। এই অবস্থায় কিছু বলতে মন চাইল না ওর। সায়ান্ন দুই হাতে উষসীর মুখটা ধরে কপালে কপাল ঠেকিয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে অশান্ত আর মায়াময় সুরে বলল, প্লিজ উষসী, আর কখনো এমন করো না। তুমি জানো না, তোমাকে বাসায় একা রেখে দরজার বাইরে পা দিতেই মনে হয় আমি আমার জানটা এখানে রেখে যাচ্ছি। বাসায় ফিরে তোমাকে সহি সালামত দেখলে তবেই দেহে জান ফিরে পায়। উষসী চোখ বুজে অনুভব করল সায়ান্নের প্রতিটি আবেগপূর্ণ কথা। দ্বিধায় পড়ে গেল সে। এই লোকটা কি আমাকে আধারে রাখতে পারবে? সামান্য এতটুকুতে যে সায়ান্নের পাগলপ্রায় অবস্থা, সে কি আমাকে ঠকাতে পারে? কিন্তু ওই ছবিগুলো তাহলে কি? সেসব মনে পড়তেই হঠাৎ সায়ান্নের প্রতি অভিমান আবারও জেগে উঠল উষসীর। মনটা কেমন তিক্ত হয়ে উঠল তার। উষসী হঠাৎ সায়ান্নকে ছাড়িয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। রাতের খাওয়ার সময় সায়ান্ন টেবিলে এসে ডাকল উষসীকে। উষসী এসে বলল সে খাবে না। সায়ান্ন ভ্রু কুঁচকে বলল, খাবে না মানে? কি হয়েছে? শরীর খারাপ করছে? হ্যাঁ, ওই একটু মাথা ব্যথা করছে, খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নিন। সে কি? কখন থেকে? আমাকে বলনি কেন? হঠাৎ মাথা ব্যথা কেন করছে? আচ্ছা, অল্প করে কিছু খেয়ে নাও, তারপর আমি একটা পেইন কিলার দিচ্ছি, ওটা খেলে ভালো লাগবে। না, এসবের দরকার নেই, একটু শুয়ে থাকলে ঠিক হয়ে যাব, আপনি খেয়ে নিন। বলেই উষসী রুমের দিকে পা বাড়াতে নিলেই সায়ান্ন উষসীর হাত ধরে বলল, বললেই হলো নাকি? রাতে না খেয়ে শোয়া যাবে না একদম। এসো, অল্প করে 2 লোকমা খেয়ে নাও। এসো, আমি খাইয়ে দিচ্ছি।
উষসী এবার নিজের হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে একটু কড়া গলায় বলল, বললাম না খাবো না। কেন বারবার এক কথা বলছেন? আপনার খাওয়া আপনি খেয়ে নিন, আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার। বলেই দ্রুত পায়ে রুমে চলে এলো উষসী। আবারও ভীষণ কান্না পাচ্ছে তার, বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। হঠাৎ উষসীর হাত ধরে টান পড়ল। চমকে তাকালো উষসী। সায়ান্ন উষসীর হাত ধরে টান দিয়ে নিজের সাথে চেপে ধরল। কণ্ঠে রাগের গম্ভীরতা টেনে বলল, কি হয়েছে? আসার পর থেকে খেয়াল করছি তুমি কেমন অন্যরকম বিহেভ করছো। হয়েছেটা কি? উষসী মোড়ামুড়ি করে নিজেকে ছাড়ানোর মিছে প্রচেষ্টা করতে করতে অভিমানে ভরা কণ্ঠে বলল, কিছুই হয়নি। কি আবার হবে? আমাকে নিয়ে আপনার এত ভাবার দরকার নেই। আপনার জীবনে অনেক লোক আছে যাদের নিয়ে আপনি ভাবতে পারেন। আমাকে আমার হালে ছেড়ে দিন। সায়ান্ন কপাল কুঁচকে বলল, হোয়াট? কি বলতে চাইছো তুমি? আমার জীবনে অনেক লোক আছে বলতে কি বোঝাতে চাইছো তুমি? উষসী, কি হয়েছে বলো আমাকে। উষসী এবার নিজের কান্না আর আটকাতে পারল না। মোড়ামুড়ি করতে করতে কান্নারা না চাইতেও বেরিয়ে এলো তার। উষসীর কান্না দেখে সায়ান্ন ঘাবড়ে গেল। রাগ নিয়ন্ত্রণ করে 2 হাতে উষসীর মুখটা ধরে নরম মায়াভরে কণ্ঠে বলল, জান, কি হয়েছে বলো না। তুমি জানো না তোমার এই আচরণ আমাকে কতটা যন্ত্রণা দিচ্ছে? না বললে কি করে বুঝবো আমি? প্লিজ বলো আমাকে কি হয়েছে। সায়ান্নের এই আবেগপূর্ণ আদুরে ডাকে উষসীর কান্নার গতি যেন আরও বাড়ল। ছুটোছুটি বন্ধ করে এবার সে সায়ান্নের বুকে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগল। সায়ান্ন উষসীকে পাজাকোলা করে নিয়ে বিছানায় উঠে বসল। উষসীকে বুকের মাঝে নিয়ে মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করল। উষসীর কান্না একটু কমে এলে সায়ান্ন আবারও চিন্তিত সুরে বলল, বলো না জানটা, আমার কিন্তু সত্যি ভয় করছে। কি হয়েছে বলো প্লিজ। উষসী এবার একটু শান্ত হয়ে সোজা বসে নিচু স্বরে বলল, আপনার প্রেমিকার ফোন এসেছিল। আপনি তাকে বলেননি বিয়ের কথা। হোয়াট? প্রেমিকা? কিসের প্রেমিকা? কোথাকার প্রেমিকা? কার কথা বলছো তুমি? মারিয়া ফোন দিয়েছিল। তিনি তো আপনার প্রেমিকা। তাকে রেখে আপনি কেন বিয়ে করলেন সেটারই জবাব চেয়েছে সে। 1 মিনিট, মারিয়া ফোন দিয়েছিল? ও এসব বলেছে তোমাকে? উষসী মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। সায়ান্ন গম্ভীর কণ্ঠে বলল, আর তুমি বিশ্বাস করে নিলে? উষসী ফোন বের করে মারিয়ার পাঠানো ছবিগুলো বের করে দেখালো সায়ান্নকে। উষসী খেয়াল করল ছবিগুলো দেখে সায়ান্নর চোখ মুখ ভীষণ কঠিন হয়ে উঠেছে। চোয়াল শক্ত হয়ে গেছে তার। দেখে মনে হচ্ছে অসম্ভব রেগে গেছে ননি। যা দেখে এবার উষসীর নিজেরই ভয় করছে। সে কি কোনো ভুল করল? সায়ান্ন কিছুক্ষণ ছবিগুলোর দিকে তাকিয়ে থাকল। তারপর ফোন ঘেঁটে কি যেন করল। তারপর উষসীর দিকে ফোনটা এগিয়ে দিল। উষসী ফোন হাতে নিয়ে দেখল তাতে কিছু ছবি আছে। ছবিগুলো দেখে অবাক হয়ে গেল সে। মারিয়া যে ছবিগুলো পাঠিয়েছিল সেগুলো আর এগুলো একই ছবি। শুধু পার্থক্য, মারিয়ার ছবিতে শুধু মারিয়া আর সায়ান্নকে দেখা যাচ্ছে, আর এই ছবিগুলোতে তাদের সাথে আরও অনেককে দেখা যাচ্ছে, ফ্রেন্ড সার্কেলের মতো। তার মানে মারিয়া বাকিদের ছবি থেকে কেটে দিয়ে শুধু ওদের 2 জনের ছবি দিয়েছে। কিন্তু এমন কেন করলেন উনি? উষসীর ভাবনার মাঝেই সায়ান্ন সোজা হয়ে বসে সামনের দিকে তাকিয়ে বলল, আমরা একসাথে ভার্সিটিতে পড়তাম। ছবির সবাই আমরা ফ্রেন্ড ছিলাম। মারিয়া আমাকে অন্য নজরে দেখত সেটা আমি জানতাম না। জানলাম ফাইনাল ইয়ারে যখন ও আমাকে প্রপোজ করল। আমি তখনই ওকে মানা করে দিয়েছিলাম, কারণ ওকে আমি কখনোই সেই নজরে দেখিনি, আর না কখনো পারবো। তারপরেও ও ওর চেষ্টা ছাড়ে না, কিন্তু আমার তরফ থেকে কখনোই কোনো পজিটিভ সাইন পাইনি। তারপর আমাদের ভার্সিটি শেষ হয়ে যায়, আমরা আলাদা হয়ে যাই। এরপরও ও ফোন দিত। মাঝে মধ্যে টুকটাক কথা বলে কাটিয়ে যেতাম, তো কখনো ফোনই ধরতাম না। মেয়েদের সাথে খারাপ আচরণ করা আমার স্বভাবে নেই। তাছাড়া বন্ধু ছিল তাই কখনো রুড হইনি। তবে ও যে এমন করবে জানলে ওকে সেদিনই আমি কষে থাপ্পড় মারতাম। উষসীর এবার চরম অপরাধ বোধ হল। সে কিভাবে বাইরের মেয়ের কথায় উনাকে সন্দেহ করতে পারল?
কিভাবে ওনার সাথে এমন বেয়াদবি করলাম? সায়ান্ন আরও বলল, এরপরও যদি তোমার সন্দেহ থাকে তাহলে আমি এক্ষুনি আমার বন্ধুদের সাথে তোমার কথা বলিয়ে দিচ্ছি। তুমি নিজেই জিজ্ঞেস করে নাও। উষসী অপরাধী সুরে বলল, তার দরকার নেই। আই অ্যাম সরি। আমার ভুল হয়ে গেছে। আমার না বুঝে এমন আচরণ করা ঠিক হয়নি। ইটস ওকে। কিছু খেয়ে শুয়ে পড়ো তুমি। বলেই উঠে চলে গেল সায়ান্ন। উষসীর আবারও কান্না পেল, তবে এবার অপরাধ বোধে। সায়ান্ন যে ওর উপর রাগ করেছে তা স্পষ্ট বুঝতে পারছে উষসী। রাগ করারই কথা। আমি আচরণই এমন করেছি। কেন করতে গেলাম আমি এই বোকামি? এখন কি করব আমি? কিভাবে রাগ ভাঙাবো ওনার? উনি কি মাফ করবেন আমাকে? উষসী ধীরে ধীরে রুমের বাইরে এসে দেখল সায়ান্ন নেই। টেবিলের উপর সব খাবার ঢাকা। তার মানে উনি নিশ্চয়ই খাননি। অপরাধ বোধ শুধু বেড়েই চলছে উষসীর। লোকটা উষসীর কত কেয়ার করে। উষসীর সামান্য কিছু হলে কেমন এলোমেলো হয়ে যান উনি। আর আমি আজ গর্ধবের মতো কাজ করে কতটা হার্ট করলাম ওনাকে। উষসী চিন্তাগ্রস্ত হয়ে সায়ান্নকে খোঁজার উদ্দেশ্যে পাশের রুমে গেল। রুমে পেল না, তবে ব্যালকনিতে যেতেই পেল তাকে। গ্রিলে মাথা ঠেকিয়ে 2 হাতে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। উষসী ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। সায়ান্নের পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে অপরাধী সুরে বলল, সরি। প্লিজ রাগ করে থাকবেন না। আমার সত্যিই ভুল হয়ে গেছে। আর কখনো এমন হবে না। আপনি প্লিজ রাগ করে না খেয়ে থাকবেন না। খেয়ে নিন। সায়ান্ন মাথা তুলে তাকালো উষসীর দিকে। তারপর বাইরের দিকে নজর ঘুরিয়ে শান্ত সুরে বলল, আমি রাগ করিনি। এমনি দাঁড়িয়ে আছি। তুমি খেয়ে শুয়ে পড়ো যাও। আমি জানি আপনি রাগ করেছেন। প্লিজ মাফ করে দিন না। আমি রাগ করিনি উষসী। তবে হ্যাঁ, আহত হয়েছি। আহত হয়েছি এটা জেনে যে এই কয়দিনে আমি তোমার মনে সামান্য বিশ্বাসটুকুও অর্জন করতে পারিনি। স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে জরুরি হলো বিশ্বাস, আর সেটাই অর্জন করতে আমি ব্যর্থ হয়েছি। স্বামী হিসেবে প্রথম কাজটাতেই ফেল হয়েছি আমি। ঐশী এবার কেঁদেই দিল। কাঁদো কাঁদো গলায় বলল, এভাবে বলবেন না প্লিজ। আমি বিশ্বাস করি আপনাকে, সত্যি বিশ্বাস করি। মারিয়ার কথা বা ছবি দেখেও আমার বিশ্বাস যায়নি। আমার কোথাও না কোথাও অগাধ বিশ্বাস ছিল আপনার উপর। কিন্তু কেন যেন অন্য একটা মেয়ের মুখে আপনাকে নিয়ে প্রেমের কথা আমার সহ্য হচ্ছিল না। অন্য মেয়ের আপনাকে দাবি করা আমার সহ্য হচ্ছিল না। খুব রাগ হচ্ছিল আমার। আর রাগের বশেই আপনার সাথে এমন আচরণ করে ফেলেছি আমি। সায়ান্ন এবার চমকিত চোখে তাকালো উষসীর পানে। হঠাৎ বিষাদ ঘুচিয়ে তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছেয়ে গেল। সে উষসীর আরও কাছে এলো। ডান হাতি আঙ্গুল দিয়ে উষসীর থুতনি ধরে মুখটা উঁচু করে বলল, কেন রাগ হলো কেন শুনি? আমাকে অন্য কেউ দাবি করলে তোমার রাগ হবে কেন? উষসী আনমনেই বলে উঠল, হবে না রাগ? ওই মারিয়া ফারিয়া কেন আপনাকে নিজের প্রেমিক বলবে? আপনি তো আমার স্বামী, তাই না? তো আপনাকে শুধু হুঁশ এলো এতক্ষণে উষসীর। ফট করে থেমে গেল সে। লজ্জায় পড়ে গেল হঠাৎই। নজর লুকিয়ে এদিক ওদিক ঘুরতে লাগল। সায়ান্ন উষসীর খুব কাছে এগিয়ে এলো। ধীরে ধীরে মাথা নামিয়ে ঝুঁকল উষসীর মুখের দিকে। উষসীর চোখ বুজে নিল। হৃৎপিণ্ড দৌড়াচ্ছে তীব্র গতিতে। সায়ান্ন উষসীর গলার কাছে ঝুঁকে ফিসফিসানো সুরে বলল, আমাকে তো শুধু কি বলো না। আমি তো তোমারই স্বামী, পুরোটাই তোমার। কিন্তু তুমিই তো পর করে রেখেছ। তৃষ্ণার্ত কাঙালকে আর কত পোড়াবে? এই তোমার স্বামীটাকে তোমার মাঝে লুকিয়ে নাও না, যাতে কেউ আর নজর দিতে না পারে। বলতে বলতেই উষসীর নরম কোমল গলায় অধর ছুঁয়ে দিল সায়ান্ন। শিহরণ ছড়িয়ে পড়ল উষসীর শির দাঁড়াবে। সায়ান্নের অধরের ক্রিয়া আরও বাড়ছে। উষসীর গলা ঘাড়ে তা ছড়িয়ে যাচ্ছে। শরীরের কম্পন আবারও উষসীকে অবশ করে দিচ্ছে। নিঃশ্বাস নেওয়া দায়। নিজেকে বাঁচাতে উষসী কম্পিত স্বরে কোনো রকমে বলে উঠল, খেতে হবে, চলুন।
সায়াহ্ন উষসীর কানে চুমু খেয়ে নেশালো কণ্ঠে বলল, খেতে তো চাই। তোমাকে দিবে খেতে? উষসী লাজুক হেসে বলল, ছি। তারপরই নিজেকে ছাড়িয়ে দৌড়ে চলে গেল উষসী। পেছন থেকে সায়াহ্নের উচ্চ শব্দের হাসির আওয়াজ শুনতে পেল। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক উষসী। লিখেছেন মেহেরুমা নূর। পরদিন ছিল শুক্রবার। সায়াহ্ন উষসীকে জানালো আজ শপিংয়ে নিয়ে যাবে তাকে। গতকাল স্যালারি পেয়েছে সে। শপিং করে উষসীকে একটু ঘুরিয়েও নিয়ে আসবে। শুনে উষসী খুশি হয়ে গেল। ঢাকা আসার পর আজই প্রথম বাসা থেকে বের হবে সে। প্রফুল্ল মনে বিকেলবেলা রেডি হলো সে। বেগুনি রঙের সালোয়ার কামিজ পরে মাথায় হিজাব বেঁধে তৈরি হয়ে গেল সে। চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা রঙের লিপস্টিক দিল। রেডি হয়ে আয়নায় তাকাতেই দেখল সায়াহ্ন পেছনে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে কখন থেকে উষসীকেই দেখে যাচ্ছে। লজ্জায় চোখ নামিয়ে নিল উষসী। সায়াহ্ন উষসীর পেছনে এসে দাঁড়াল। উষসীর কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, তুমি বড়ই নির্দয় উষসী, জানো তো? তোমার এই বেরহম রূপের আগুনে ঝলসে মারছ আমাকে। না ডুবতে দাও না বাঁচতে দাও। এতটা প্রাণঘাতী কেন হতে হলো তোমাকে? উষসী লাজুক হেসে বলল, কী সব বলছেন? সায়াহ্ন আস্তে সুরে বলল, তা বুঝলে তো এত কষ্টই থাকতো না। চলো এখন যাই। সায়াহ্ন উষসীকে নিয়ে নিউ মার্কেটে এলো। প্রথমে উষসীর জন্য একটা ফোন কিনল। তারপর উষসীর কিছু কাপড় চোপড়, জুতো, কসমেটিক্স আর অ্যাক্সেসরিজ কিনে দিল। সায়াহ্ন 2-3টা শাড়িও কিনে দিল উষসীকে। উষসী যেন মাঝে মধ্যে একটু শাড়ি পরে তাই বলল। শাড়িতে উষসীকে দেখার শখ তার। বিয়ের দিনের পর আর শাড়ি পরতে দেখেনি তাকে। উষসী মাথা দুলিয়ে বুঝালো ঠিক আছে। যদিও উষসী শাড়ি ততটা ভালো করে পরা শেখেনি, আর শাড়ি পরে থাকাটাও রপ্ত হয়নি, কিন্তু তবুও কেন যেন সায়াহ্নর ইচ্ছে পূরণ করতে খুব করে মন চাইল তার। তাই চেষ্টা করবে সে সায়াহ্নের ইচ্ছে পূরণ করার। শপিং শেষে সায়াহ্ন উষসীকে নিয়ে রিকশা করে ধানমন্ডি লেকপাড়ে এলো ঘুরতে। রিকশা থেকে নেমে এক হাতে শপিং ব্যাগ আর অন্য হাতে উষসীর নরম কোমল হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে লেকের পাশ দিয়ে হাঁটছে দুজন। উষসী হাঁটছে আর মাঝে মাঝে সায়াহ্নের হাত ধরে হাতের দিকে তাকাচ্ছে। মনে কেমন সুখ পায়রা উঠছে। আজকাল এই সুবলিষ্ঠ হাতটাই যেন উষসীর সবচেয়ে বড় ভরসার বস্তু। মনে হয় এই হাতে যতক্ষণ উষসীর হাত আছে ততক্ষণ উষসীর কোনো ভয় নেই। একদমই না। এই হাতটা তাকে সর্বক্ষণ আগলে রাখবে। কিছুক্ষণ হাঁটার পর ওরা সবুজ ঘাসের উপর একটু বসল। উষসী আশেপাশে চোখ বুলিয়ে দেখছে। কত ছেলেমেয়েরা নিজেদের মতো করে আড্ডা দিচ্ছে। কোনো দ্বিধা নেই। অথচ ওদের গ্রামে একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বললেও তা নিয়ে লোকে কত রকম কুরুচিপূর্ণ কথা বলে ফেলে। উষসী তো ভয়ে কখনো কোনো ছেলের সাথে কথাই বলতো না। সত্যি, এখানকার দুনিয়াটা একেবারেই ভিন্ন। উষসী হঠাৎ দেখল একটা ছেলে একটা মেয়েকে এক হাতে জড়িয়ে ধরে বসে আছে। উষসী হতবাক হল। তাদের কি চক্ষু লজ্জা নেই? এত লোকজনের মাঝে কিভাবে বসে আছে? উষসীর ভাবনার মাঝে সায়াহ্ন বলে উঠল, কি দেখছো ওদিকে? এখানে তোমার মতো হ্যান্ডসাম বর থাকতে তুমি অন্য ছেলেকে দেখছ? আরে কি বলেন, এমন কিছু না। আসলে আমি ওনাদের দেখছিলাম। ওনারা এভাবে এত লোকজনের সামনে এভাবে বসে আছে। ওনাদের লজ্জা লাগছে না? সায়াহ্ন দুষ্টু সুরে বলল, সবাই কি তোমার মতো নাকি? লজ্জার বাইরেও দুনিয়া আছে। কবে যে তুমি বুঝবে? অপেক্ষা করতে করতে আমি না আধা হয়ে যাই। সায়াহ্নের বলার ভঙ্গি দেখে হাসল উষসী। ঝালমুড়িওয়ালাকে দেখে ডাকল সায়াহ্ন। ঝালমুড়ি কিনে দিল উষসীকে। আরও কিছুক্ষণ ঘুরে ফিরে বাসায় ফিরল তারা। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক উষসী। লিখেছেন মেহেরুমা নূর। কেটে গেছে 1টি মাস। এই 1 মাসে উষসীর অনুভূতির সবটা জুড়ে দখল করে নিয়েছে সায়াহ্ন। সায়াহ্ন তার ভালোবাসা আর যত্নের মাধ্যমে সেই জায়গা করে নিয়েছে। আজকাল সায়াহ্ন ছাড়া কিছু ভালো লাগে না উষসীর। মন চায় সারাক্ষণ সায়াহ্নকে সামনে পেতে।
সারাদিন তার অফিসের সময়টুকু ওর জন্য অনেক ভারী হয়ে যায়। শুধু অপেক্ষা করে কখন সায়াহ্ন ফিরবে। সায়াহ্নকে যে উষসী ভালোবেসে ফেলেছে তা বুঝতে পারছে উষসী। উষসীর মন চায় সায়াহ্নকে তার ভালোবাসার কথা বলতে, কিন্তু ওই যে অসভ্য লজ্জারা, ওদের জন্যই তো পারে না উষসী। পারে না বলতে সায়াহ্নকে তার কতটা ভালো লাগে। সে যখন উষসীর কাছে থাকে উষসীর ভালো লাগে। উষসীর প্রতি করা ছোট ছোট যত্নগুলো ভালো লাগে। যখন মুগ্ধ হয়ে উষসীকে দেখে, উষসীর প্রশংসা করে, তখন তার মনে হাজারো ভালো লাগারা ভিড় করে। আজকাল সায়াহ্নের কাছে আসাও ভালো লাগে উষসীর। সায়াহ্নের ছোঁয়া তাকে শিহরিত করে। খুব ইচ্ছে হয় সায়াহ্নের মাঝে মিশে যেতে, সায়াহ্নের বক্ষের ঘ্রাণে নিজের ঘ্রাণ মেশাতে। সায়াহ্নকে বলতে ইচ্ছা হয় আপনাকে আর দূরে রাখতে হবে না, আর নিজেকে সংযতের বেড়াজালে আটকে রাখতে হবে না। আপনার উষসী এখন আপনার ডাকে সাড়া দিতে প্রস্তুত। কিন্তু মুখ ফুটে তা বলার সাহস কই উষসীর। সে যে মরেই যাবে লজ্জায়। রান্নাঘরে রাতের খাবারের জন্য সজিনা ডানা রান্না করেছে উষসী। সায়াহ্নের খুব পছন্দের সবজি। বাসার নিচে সবজির ভ্যান থেকে কিনেছে তাই। রান্নাটা এই কয়েকদিনে অনেকটাই রপ্ত করে নিয়েছে উষসী। সায়াহ্নের কাছ থেকে আর ইউটিউব দেখে দেখে অনেকটাই পারদর্শী হয়ে গেছে এখন। রান্না করতে করতে বাইরে থেকে হঠাৎই বৃষ্টির আওয়াজ শুনতে পেল উষসী। রান্নাঘরের থাই কাজটা একটু সরিয়ে দেখল বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। উষসীর চিন্তা হলো সায়াহ্নের জন্য। এখন নিশ্চয়ই উনি অফিস থেকে বের হয়েছেন। বৃষ্টিতে কিভাবে বাসায় ফিরবেন? ভিজে যাবে নিশ্চয়ই। রান্না শেষ করে রুমে এসে সায়াহ্নের নাম্বারে ফোন দিয়ে জানতে চাইল সে কোথায়। সায়াহ্ন জানালো সে রাস্তায় আছে, আরও মিনিট 30 লাগবে। উষসী একটু চিন্তামুক্ত হলো। রান্না করার সময় জামায় তেল পড়েছিল, তাই বদলানো দরকার। কাবার্ড খুলে অন্য জামা বের করতে নিলে হঠাৎ নজর গেল সেদিনের কিনে দেওয়া শাড়ির প্যাকেটের দিকে। শাড়িগুলো এখনো পরা হয়নি, উনাকে এখনো পরে দেখানো হয়নি। প্যাকেটটা হাতে নিল উষসী। হঠাৎ আজ একটা শাড়ি পরতে ইচ্ছে হলো ওর। খয়েরি রঙের টাঙ্গাইলের শাড়িটা বের করলো উষসী। ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসলো। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে অনেক সময় নিয়ে অনেক কষ্টে কোনো রকমে শাড়িটা পরতে পারল বেচারি। যুদ্ধ জয় করে উঠল সে। শাড়ি পরা শেষে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালো। বৃষ্টির প্রকোপ এখনো কমেনি। অঝোর ধারায় বর্ষণ হচ্ছে, সাথে ঠান্ডা হাওয়া। বাতাসের ঝাপটা উষসীর চোখে মুখে লাগছে। চুল আর শাড়ি উঠছে বাতাসে। উষসীর ভালোই লাগছে। গ্রিলের বাইরে হাত বাড়িয়ে দিয়ে বৃষ্টির মোহনায় নিজেকে উচ্ছ্বসিত করল। শীতল ঝাপসা বাতাসে রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে তার। তখনই বাসার কলিং বেল বেজে উঠল। উষসী গিয়ে দরজা খুলে দিল। সায়াহ্ন মাথার চুল ঝাড়তে ঝাড়তে সামনে তাকাতেই থমকে গেল। নিষ্পলক চোখে বিমোহিত নজর আটকে গেল উষসীর পানে। তা দেখে লজ্জা পেয়ে গেল উষসী। লজ্জায় চোখ নামিয়ে ভেতরে চলে এলো সে। রুমে এসে শাড়ির আঁচলে আঙ্গুল পেঁচাতে লাগল। বুকের মাঝে ধুকপুক করছে অসম্ভব আকারে। তা আরও বাড়ল সায়াহ্নের রুমে আসার পর। আয়নায় দেখতে পেল সায়াহ্ন এসেছে ওর পেছনে। নেশালো চোখের চাহনি তার। ধীরে ধীরে উষসীর কাছে আসছে সে। উষসীর ভেতরে স্নায়ুযুদ্ধ শুরু হলো কেমন। সায়াহ্নের কাছে আসার আগেই সে হঠাৎ ছুটে গিয়ে কাবার্ড থেকে একটা তোয়ালে নিয়ে এসে সায়াহ্নের দিকে এগিয়ে দিয়ে নিচু স্বরে বলল, মাথা মুছে নিন, ঠান্ডা লেগে যাবে। সায়াহ্ন মুচকি হেসে উষসীর হাত থেকে তোয়ালে নিল। উষসী ঘুরে চলে যেতে নিলেই আঁচলে টান পড়ল তার। পিছে ঘাড় ঘুরিয়ে দেখল সায়াহ্ন তার আঁচল টেনে ধরেছে। আঁচল টেনে ধরে ধীরে ধীরে উষসীর কাছে এলো। লজ্জায় মাথা নুইয়ে ফেলল উষসী। সায়াহ্ন উষসীর কাঁধের উপর ঝুঁকে নেশালো কণ্ঠে বলল, তোয়ালে কেন লাগবে? তোমার শাড়ির আঁচল কবে কাজে লাগাবে? আমার সোনা বউটা শাড়িতে এত সুন্দর লাগছে যে বুকে দহন হচ্ছে, তাই শাস্তিস্বরূপ তোমার এই শাড়ির আঁচল হবে আমার তোয়ালে। বউয়ের শাড়ি একটু নষ্ট না করলে চলছে না যে। উষসীর নিঃশ্বাস ভারী হচ্ছে। সায়াহ্নের চুলের পানি কাঁধে পড়তেই শিউরে উঠল উষসী।
শিহরণে চোখ বুজে নিল সে। সায়াহ্ন আবারও বলল, কি দিবে মুছে? চোখ খুলে এবার পিছনে ঘুরে তাকালো উষসী। শাড়ির আঁচল হাতে নিয়ে মাথা নুইয়ে রেখেই সায়াহ্নের মাথা মুছতে শুরু করল সে। সায়াহ্ন মাথা ঝুঁকিয়ে উষসীর সুবিধা করে দিল। আজ সায়াহ্নের চোখ এক মুহূর্তের জন্য উষসীর উপর থেকে সরছে না। খাবার টেবিলেও সায়াহ্ন এক দৃষ্টিতে শুধু উষসীকেই দেখে যাচ্ছে। সায়াহ্নের চাহনিতে লজ্জায় এলোমেলো হচ্ছে উষসী। মাথা নিচু করে প্লেটে খাবার বেড়ে দিল। সায়াহ্নকে খেতে বললে সে বলল, কিভাবে খাবো উষসী? তুমি তো আজকে আমাকে নিষ্ক্রিয় করে দিয়েছ। আমার কোনো ইন্দ্রিয় কাজ করছে না, হাত দুটোও না। এখন খাবো কি করে বলো? কেউ যদি একটু খাইয়ে দিত তাহলে এই অধমের পেটে দানা যেত। উষসী বুঝল লোকটা ওর হাতে খাওয়ার জন্যই এত সব টালবাহানা করছে। লোকটা আজ কেমন যেন পাগল পাগল কথাবার্তা বলছে। সায়াহ্নের ইচ্ছে পূরণে তাই উষসী নিজেই লজ্জা নিবারণ করে তার মুখের খাবার তুলে দিল। তৃপ্তি সহকারে তা খেল সায়াহ্ন, সাথে উষসীকে খাইয়ে দিল। উষসীর তখন জিজ্ঞেস করতে মন চাইছিল, এখন কিভাবে শক্তি পাচ্ছেন হাতে? কিন্তু জিজ্ঞেস করল না উষসী। মুখে না বললেও তারও সায়াহ্নের এসব পাগলামি ভালো লাগে। খাওয়া শেষে উষসী রান্নাঘরে সব ঠিকঠাক করে রুমে এসে দেখল সায়াহ্ন রুমে নেই। ব্যালকনিতে যেতেই দেখল সায়াহ্ন ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে বৃষ্টির পানে তাকিয়ে আছে। বৃষ্টির জোর এখনো তীব্র, সাথে ঝোড়ো হাওয়া। উষসী আস্তে করে সায়াহ্নের পাশে এসে দাঁড়াল। চুপচাপ দাঁড়িয়ে রইল। আসলে কি বলবে বুঝতে পারছে না। আজ যেন লজ্জা অস্থিরতা একসাথে ঝেপে পড়েছে। সাথে এই বৃষ্টিও যেন বেহায়ার মতো উষসীকে টিজ করছে। জড়তা কাটাতে উষসী বলে উঠল, ঝড় বোধহয় আজ থামবে না। অনেক জোরে ঝড় হচ্ছে তাই না? সায়াহ্ন ঘাড় ঘুরিয়ে তাকালো উষসীর পানে। চোখে তার প্রচণ্ড মাদকতা। বিদ্যুৎ চমকানোর ঝলকানিতে তা স্পষ্ট দেখতে পাচ্ছে উষসী। এই চাহনি উষসীর ভেতর বাহির কাঁপিয়ে দিচ্ছে। সায়াহ্ন উষসীর একেবারে কাছে এসে উষসীর দুই পাশে গ্রিলে হাত রেখে উষসীকে দুই হাতের মাঝে বন্দি করে নিল। মাথাটা হালকা বাঁকিয়ে উষসীর মুখের উপর ঝুঁকিয়ে নিল একেবারে ছুঁই ছুঁই করে। উষসী চোখ খিচে বন্ধ করে ফেলল সাথে সাথে। ভারী থেকে আরও ভারী হচ্ছে নিঃশ্বাসের ওঠানামা। সায়াহ্ন উষসীর নাক ছুঁই ছুঁই হয়ে মাদকতা কণ্ঠে বলল, ঝড় তো উঠেছে উষসী, তুমুল ঝড়। যে ঝড়ে এলোমেলো খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছি আমি। এই ঝড়কে একমাত্র তুমিই শান্ত করতে পারবে। করবে কি শান্ত? উষসীর মুখে কোনো কথা নেই, শুধু শ্বাস প্রশ্বাসের ভারী আওয়াজ শোনা যাচ্ছে। কম্পন ঘটছে সারা শরীরে। তীর তীর করে কাঁপছে তার অধর যুগল। যা দেখে আজ আর নিজেকে আটকাতে পারল না সায়াহ্ন। উষসীর নরম তুলতুলে অধরে নিজের অধর নিবদ্ধ করল। পায়ের পাতা থেকে শিহরণ ছড়িয়ে পড়ল উষসীর সারা শরীরে। কম্পনরত হাত দুটো খামচে ধরল সায়াহ্নের টি শার্ট। সায়াহ্নের নেশা আরও বাড়ল। আরও নিবিড়ভাবে উষসীর অধরে ডুবে গেল সে। বিমোহিত উষসী একসময় নিজেও তাতে সমর্থন করতে বাধ্য হল। দুজনের নিঃশ্বাস মিলে মিশে এক হচ্ছে। সায়াহ্ন এক পর্যায়ে উষসীকে পাজা কোলে তুলে রুমের ভেতরে এগুলো। আজ আর বাধা নেই কোনো। দুটি হৃদয়ের মধুর মিলনে বৃষ্টিরাও বুঝি খুশির আনন্দে ঝরতে লাগল। ঝাপসা বাতাসে উঠছে জানালার পর্দা। আজকের রাত আর এই বৃষ্টি সাক্ষী হচ্ছে সায়াহ্ন উষসীর মধুর সঙ্গমের। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক উষসী। লিখেছেন মেহেরুমা নূর। দেখতে দেখতে উষসীর সুখী সংসারের ৩ মাস পার হয়ে গেছে। উষসীর জীবন এখন সায়াহ্নময়। তার জীবনের দুঃখ কষ্ট বলতে কোনো জিনিস সায়াহ্ন একবারের জন্যও আসতে দেয়নি। নিজেকে সৌভাগ্যবতী ছাড়া কিছুই ভাবে না উষসী। আর এই সৌভাগ্যবতীর কারণ হল সায়াহ্ন। সায়াহ্ন চোখের পলকে বসিয়ে রাখে উষসীকে। সে নিজেও তো সায়াহ্নকে কম ভালোবাসে না। সায়াহ্ন এখন উষসীর নিঃশ্বাসে বসবাস করে। চাঁদনি ভাবি এসেছে দেখা করতে। এই মহিলার সাথেও উষসীর এখন অনেক ভাব হয়ে গেছে। মাঝে মধ্যে এসে গল্প করে।
এটা ওটা রান্না করে দিয়ে যায়। খুবই হাসি খুশি সে। অথচ তার জীবনে কত কষ্ট। চাঁদনি ভাবির স্বামী তার সাথে খুবই বাজে ব্যবহার করে। মাঝে মধ্যেই চাঁদনি ভাবির শরীরে আঘাতের দাগও দেখা যায়। উষসীর খুব খারাপ লাগে। ওনার জন্য কিছু একটা করতে মন চায়। সেদিন সায়ান্নকেও একথা বলেছিল উষসী। সায়ান্ন বলেছিল, এই বিষয়ে আমাদের করার কিছু নেই উষসী। ভুক্তভোগী যদি নিজেই পীড়িত হতে চায় তাহলে সেখানে আমরা কি করতে পারি? বরং দেখা যাবে চাঁদনি ভাবি নিজেই আমাদের বাধা দিবে। তার সংসার ভাঙতে দিবে না। সেখানে দেখা যাবে আমরাই অপরাধী হয়ে যাব। তাই এসব নিয়ে এত ভেবো না। সেদিন সায়ান্নের কথাই ঠিক ছিল, তাই আর কিছু বলেনি সে। চাঁদনি ভাবি আজ আবারও শুটকি ভর্তা নিয়ে এসেছে উষসীর জন্য। উষসী বলল, ভাবি আজকে তো আপনার ভর্তা রাখতে পারছি না। আসলে আমরা আজ গ্রামের বাড়ি যাব। উনি বিকালে ফিরলেই আমরা রওনা হব। ও আচ্ছা তাই? যাও ঘুরে আসো। আমি তো সেই যে এসেছি বিয়ের পর আর যাওয়ার ভাগ্য হয়নি। বাবা মার চেহারাটাও ভুলে গেছি। বলতে বলতে চোখের পানি মুছলেন চাঁদনি ভাবি। উষসীর খুব খারাপ লাগলো, কিন্তু কি বা বলবে? সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা পেল না সে। কিছুক্ষণ পর চাঁদনি ভাবি তার শুটকি ভর্তা ফিরিয়ে নিয়ে চলে গেলেন। উষসীও দীর্ঘশ্বাস ছেড়ে নিজের কাজে লেগে পড়ল। এতদিন পর নিজ গ্রামে যাবে ভাবতেই মন প্রফুল্ল হয়ে যাচ্ছে। সায়ান্ন বলেছে সব গুছিয়ে রাখতে। সে অফিস থেকে আসলেই বের হবে। তাই উষসী ব্যাগ গোছানোর কাজে লেগে পড়ল। সব কাজ গুছিয়ে একটু ক্লান্ত লাগলো উষসীর। সায়ান্ন আসার এখনও সময় আছে। ততক্ষণে একটু ঘুমিয়ে আরাম নিলে খারাপ হয় না। গাড়িতে উঠলে আবার মাথা ব্যথা করবে না হলে। সেই ভাবনা অনুযায়ী উষসী একটু বিছানায় শরীর এলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে তলিয়ে গেল সে। কিন্তু উষসী কি আর জানত তার এই ঘুমই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে আসবে, যার ওর জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিবে। সুখের রাজ্য থেকে একেবারে নরকে ঠেলে দেবে। উষসীর যখন ঘুম ভাঙল, নিজেকে কালো অন্ধকার নগরীতে পেল। আসমান জমিন উল্টে গেল তার যখন সে জানল সে এক নিষিদ্ধ নগরীতে এসে পৌঁছেছে। আতঙ্কিত চোখ দুটো খুঁজে চলল সায়ান্নকে। কিন্তু সায়ান্ন নেই, কোথাও নেই। মুহূর্তেই উষসীর পৃথিবী অথই সমুদ্রে তলিয়ে গেল, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। উষসীর সুখের রাজ্য শেষ হয়ে গেল মুহূর্তেই। আতঙ্ক ভয়ে উষসী পাগলের মতো ছুটতে চাইল, কিন্তু পারল না। সে বন্দি নগরীর মানুষেরা তাকে বেঁধে ফেলল। উষসী চিল্লাল, আহাজারি করল ছাড়া পেতে, কিন্তু তাতে তার দুর্ভোগ কমল না, বই বাড়ল। এখানকার নির্দয় মানুষগুলো নির্মমভাবে মারল উষসীকে। নিজেকে ছাড়ানোর তবুও আমরণ চেষ্টা চালাল সে। তখনই সে শুনতে পেল তার জীবনের সবচেয়ে বড় কঠিনতম কথাটা। যখন কেউ বলল, এই মেয়ে এত জামাই জামাই করে গলা ফাটিয়ে লাভ নেই। তোর জামাই তোকে এখানে টাকার বিনিময়ে বেচে দিয়েছে। এখন ঢংবাদ দিয়ে ভালো মেয়ের মতো রেডি হয়ে কাস্টমারের কাছে যা, না হলে আমাদের কাছে আরও উপায় আছে। পায়ের উপর পা তুলে সামনের সিংহাসনের ন্যায় সোফায় আয়েশি ভঙ্গিতে বসে থাকা মহিলার কথা শুনে স্তব্ধ হয়ে গেল উষসী। এতক্ষণ ছাড়া পাওয়ার জন্য ছটফট করা হাত দুটো থেমে গেল তার। এ কি শুনল সে? ওর স্বামী ওকে বেঁচে দিয়েছে? ওর সায়ান্ন, ওর স্বামী, যে কিনা উষসীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, সেই সায়ান্ন? না না, এই হতে পারে না। মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে বলছেন উনি। আমার সায়ান্ন কখনোই এমন করতে পারে না। সে তো তার উষসীকে চোখের তারায় রাখে। উষসী তার প্রাণ ভোমরা। সে কেন আমাকে এই নরকে বেঁচে দিবে? কখনো না। আত্মবিশ্বাসী উষসী তীব্র প্রতিবাদ করে বলল, না, মিথ্যে, মিথ্যে বলছেন আপনি। আমার সায়ান্ন কখনোই এমন করতে পারে না। এসব আপনাদের বানোয়াট কথা। ছেড়ে দিন আমাকে, দয়া করে ছেড়ে দিন আমাকে। দুই হাত ধরে রাখা দুই পাশের লোকগুলোর কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল উষসী। সামনে বসা জহুরা উষসীর সামনে একটা কাগজ ছুঁড়ে দিয়ে বলল, আমরা মিথ্যা বলি না। তাইলে এটা দেখ, দেখ এখানে তোর জামাইয়ের সই করা। টি টেবিলের ওপর রাখা কাগজটার দিকে তাকাতেই আত্মবিশ্বাসী মনটা মুহূর্তেই অনুভূতিশূন্য হয়ে গেল। কাগজের কোনায় জল জল করে জ্বলতে থাকা সায়ান্নের সিগনেচার দেখে পায়ের নিচের মাটি সরে গেল উষসীর। হৃদয় মৃতপ্রায়।
অসাড় হয়ে আসা শরীরে ধপ করে নিচে বসে পড়ল সে। তার এখনো বিশ্বাস হচ্ছে না এসব। সত্যি কি সায়ান্ন উষসীর সাথে এমন নির্মম খেলা করল? জহুরা উষসীকে ধরে রাখা মেয়েগুলোর উদ্দেশ্যে বলল, ওকে নিয়ে রেডি করা তোরা। আজকে ওকে ভিআইপি কাস্টমার সূর্যের রুমে দিবি, ভালো পেমেন্ট পাবো। মেয়েগুলো মাথা নেড়ে উষসীকে টেনে নিয়ে গেল। রঙিন একটা ঘরে এনে আয়নার সামনে বসালো তাকে। সর্বনাশের উদ্দেশ্যে সাজাতে শুরু করল উষসীকে। উষসীর মাঝে কোনো অনুভূতি কাজ করছে না। বোধশক্তিহীন মৃত মনে হচ্ছে নিজেকে। মাত্রাতিরিক্ত মানসিক আঘাতে নির্জীব নিষ্ক্রিয় হয়ে গেছে তার সর্বস্ব। হঠাৎ করেই তার সাজানো গোছানো সুন্দর পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক উষসী। লিখেছেন মেহেরোয়া নূর। বর্তমান। এতক্ষণ উষসীর জীবনের ঘটনা শুনে সূর্য বলল, তার মানে তোমার স্বামী তোমাকে এখানে বিক্রি করে দিয়েছে, আর তুমি এখনও তার জন্য নিজেকে মেরে ফেলতে চাইছ। উষসী বলল, ওরা যাই বলুক, আমি জানি উনি এমন কিছু করেননি। আমার সায়ান্ন কখনোই এমন করতে পারে না, আমার বিশ্বাস আছে। সূর্য কিছুটা তাচ্ছিল্যকর হেসে বলল, কাউকে এতটাও অন্ধবিশ্বাস করতে নেই উষসী, যে সেই বিশ্বাস ভাঙলে নিজের জীবনই নিজের কাছে বোঝা হয়ে যায়। এমনভাবে ভেঙে পড়তে হয় যে আর কখনো উঠে দাঁড়ানোর ক্ষমতাই না থাকে। আমার বিশ্বাস ভাঙবে না। আমি জানি সায়ান্ন এমন না। তুমি সরল উষসী, তাই জানো না। এসব এখন রোজ হচ্ছে। গ্রামের সহজ সরল মেয়েদের বিয়ে করে নিয়ে এসে টাকার বিনিময়ে এভাবেই বিক্রি করে দেয় অনেকেই। এনিওয়ে, এখন আমার কাছ থেকে তুমি কি চাও? আমাকে প্লিজ এখান থেকে বের করতে সাহায্য করুন, না হলে অন্তত আমার সায়ান্নের সাথে যোগাযোগ করিয়ে দিন। সেটা সম্ভব না। এখানে আসার সময় রিসিপশনে ফোন জমা দিয়ে আসতে হয়, আর তোমাকে সাথেও নিয়ে যেতে দেবে না। পুলিশও এ ব্যাপারে কিছু করতে পারবে না, কারণ তোমার কাছে তো কোনো প্রমাণ নেই। আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না উষসী। বলেই উঠে চলে গেল সূর্য। দরজা পর্যন্ত গিয়ে একবার ঘাড় ঘুরিয়ে দেখল আবার কাঁদতে থাকা উষসীকে। হঠাৎ আজ কয়েক বছর পর যেন মৃত হৃৎপিণ্ডটায় কেমন কিঞ্চিত ব্যথার অনুভব হচ্ছে। বেরিয়ে গেল সূর্য। সামান্য আশার আলোটুকুও নিভে গেল উষসীর। সব শেষ তার। কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়ল উষসী। আজ না হয় নিজেকে অপবিত্র হতে বেঁচে গেল, এ মুহূর্তে তার মৃত্যুই একমাত্র কামনা। 10 মিনিট পর হঠাৎ দরজা খুলে ওখানকার একটা মহিলা ভেতরে ঢুকল। উষসী তখনও মাটিতে পড়ে আছে। মহিলাটি উষসীর কাছে গিয়ে বলল, এই মেয়ে উঠ, চল, তোর কাস্টমার ডাকে। তোর তো লাক খুলে গেছে। সূর্য চৌধুরী তোকে 1 কোটি টাকা দিয়ে একেবারে কিনে নিয়েছে। কি যে জাদু দেখালি, যে সূর্য আরহাম আজ পর্যন্ত কোনো মেয়েকে 1 দিনের বেশি 2 দিন ডাকে নাই, আর আজ তোরে একেবারে কিনে নিল। তোর তো আয়েশ। চল চল, ওঠ এখন, সূর্য স্যার অপেক্ষা করছে তোর জন্য। মহিলাটির কথায় উষসী চমকে গেল। ধরফরিয়ে উঠে বসল সে। উনি তো চলে গিয়েছিল, তাহলে আমাকে কিনে ফেলল মানে? মহিলাটির তাড়া দেওয়ায় উষসী আর কিছু জিজ্ঞেস করার সময় পেল না। মহিলাটি উষসীকে টেনে তুলে নিয়ে গেল। উষসী কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই ওকে নিচে নিয়ে আসা হলো। নিচে একটা কালো গাড়ি দাঁড় করানো। গাড়ির দরজা খোলা। ভেতরে সূর্য বসে আছে। তা দেখে উষসী আবারও অবাক হল, সাথে ভয়ও বাড়ল। কি হতে চলেছে কিছুই বুঝতে পারছে না সে। মহিলাটি উষসীকে গাড়ির ভেতরে সূর্যের পাশে বসিয়ে দিয়ে গাড়ির দরজা আটকে দিল। সূর্য তার ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে। এতক্ষণে উষসী মুখ খুলে বিস্মিত গলায় বলল, আপনি তো চলে গিয়েছিলেন, তাহলে এসব কি? আর ওরা এমন কেন বলল আপনি আমাকে কিনে নিয়েছেন? সত্যি কি তাই? সূর্য উষসীর দিকে না তাকিয়েই স্বাভাবিক সুরে বলল, হ্যাঁ, বন্দি পাখিকে মুক্ত করার স্বাদ একবার চেখে দেখা থেকে নিজেকে আটকাতে পারলাম না। এখান থেকে বের হওয়ার শুধু একটাই উপায় ছিল। উষসী যেন অথৈ সমুদ্র থেকে বাঁচার এক টুকরো সম্বল পেল। সত্যি কি তাহলে সে মুক্তি পেল এই অন্ধকার জগৎ থেকে, নাকি অন্য কোনো বিপদে পড়ল? উনি এতগুলো টাকা দিয়ে আমাকে কিনে নিয়ে কি এমনি এমনি ছেড়ে দেবেন?
উষসী ভীতু মনে কিছু বলতে চাইলে তার আগেই সূর্য বলে উঠল, ভয় নেই, আমি বন্দি পাখিকে মুক্ত করতে চাই, তাকে অন্য খাঁচায় আবদ্ধ করতে নয়। উষসী একটু আশ্বস্ত হল। আপাতত সূর্যকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায়ও নেই তার। উষসী হঠাৎ উদ্বেগী হয়ে বলল, তাহলে একটু সায়ান্নকে ফোন করুন, উনার সাথে কথা বলতে চাই আমি। এখন ফোন দেওয়া ঠিক হবে না উষসী, তোমার বিশ্বাস তোমার কাছে, তবে যদি ওদের কথা সত্যি হয় তাহলে তোমার স্বামীকে এখন ফোন করা রিস্কি হবে। এই মুহূর্তে আমাদের কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না, তাই ফোন বা দেখা কোনোটাই করা যাবে না। আগে তোমার স্বামীর ব্যাপারে আসল সত্যটা জানতে হবে। আমি চাই না আমার এতগুলো টাকা বিফলে যাক। উষসী বলল, কথার কথা, উনি যদি সত্যি সত্যিও এমন কিছু করে থাকেন তবুও আমি দেখা করতে চাই। দেখতে চাই উনি কিভাবে আমার চোখে চোখ রাখতে পারেন। যদিও আমার বিশ্বাস ভাঙবে না আমি জানি। সূর্য এবার সরাসরি তাকালো উষসীর পানে। মেয়েটার জায়গায় সে নিজেকে দেখতে পাচ্ছে। ঠিক এমনই বিশ্বাস তারও ছিল 2 বছর পূর্বে। সূর্য খুব করে চায় তার মতো পরিণতি যেন উষসীর না হয়। উষসীর বিশ্বাস যেন জিতে যায়। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক উষসী। লিখেছেন মেহেরোয়া নূর। গাড়ি এসে থামল একটা অ্যাপার্টমেন্টের সামনে। সূর্য গাড়ি থেকে নেমে উষসীকেও নামতে বলল। উষসীর ভেতরে ভয় কাজ করছে। লোকটা তাকে সায়ানের কাছে যেতে না দিয়ে এখানে কেন নিয়ে এলো? লোকটার উপর বিশ্বাস হয়েও যেন হচ্ছে না। যতই হোক সেও একজন পরপুরুষ। কিন্তু এই মুহূর্তে উষসীর কাছে আর কোনো উপায় নেই। তাই অগত্যা গাড়ি থেকে নেমে সূর্যের সাথে এলো ওর ফ্ল্যাটে। ফ্ল্যাটে ঢুকে উষসীর ভীতি আরও বাড়ল যেন। ফ্ল্যাট একেবারে জনশূন্য, নির্জন, কেউই নেই। সূর্য লাইট জ্বালিয়ে উষসীকে সোফায় বসতে বলল। উষসী কাচুমাচু হয়ে বসে বলল, আর কেউ নেই? মানে আপনার পরিবারের লোকজন কই? সূর্য জুতো খুলতে খুলতে বলল, কেন, ভয় করছে? ভয় থাকা ভালো। ভয় মানুষকে সীমার ভেতর বেঁধে রাখে। ভয়হীন মানুষের কোনো সীমা থাকে না। তখন সে নিজেই অন্যের জন্য ভয়ের কারণ হয়ে যায়। উষসী কিছুই বুঝতে পারে না। লোকটা কেমন যেন অদ্ভুত কথা বলে। সায়ান্ন আবার বলল, এটা আমার ফ্ল্যাট, এখানে শুধু আমিই থাকি। আমাদের গুলছানের বাড়িতে থাকে আমার পরিবার। সূর্য তার বেডরুমের দিকে যেতে নিয়ে আবার উষসীর দিকে তাকিয়ে বলল, ভয়কে সাথে নিয়ে পাশের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে পারো, ভয় কিছু মনে করবে না। বলেই সূর্য তার রুমে চলে গেল। উষসী বোকার মতো তাকিয়ে রইল। লোকটা কি তার সাথে উপহাস করল? ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসে দেখল সূর্য টেবিলে খাবার বাড়ছে। উষসীকে দেখে খেতে বসতে বলল। উষসীর ক্ষুধা লেগেছিল, সেই কাল থেকে না খেয়ে আছে, তাই সংকোচ লুকিয়ে চেয়ারে বসল সে। খেতে খেতে আশপাশটায় চোখ বুলালো উষসী। 4 দেয়াল জুড়ে বড় বড় ফ্রেমে এক সুন্দরী নারীর ছবি দিয়ে ঢাকা। উষসী হঠাৎ বলে উঠল, উনি কি আপনার বউ? সূর্য খেতে খেতে নির্বিকারভাবে বলল, না, অন্য কারোর বউ। মানে? সে অন্য কারোর বউ? আমি তো ভেবেছিলাম আপনার বউ। 2 বছর আগে আমিও এটাই ভাবতাম। সে 5 বছর ধরে আমাকে জানিয়েছিল আমার বউ হবে। মানে উনি আপনার প্রেমিকা ছিল? হ্যাঁ। উষসী বিস্মিত হয়ে গেল। উনার মাঝে যে কোনো বিষাদ আছে তা উষসী একটু বুঝতে পেরেছিল। তাই তো লোকটার কাছে সাহায্য চেয়েছে। তার মনে হয়েছিল এই লোকটার কাছে সে সাহায্য পেতে পারে। কিন্তু এমন একটা কথা উনি কত সাবলীলভাবে বলে দিচ্ছে। ওনার কি খারাপ লাগে না? কৌতূহল দমাতে না পেরে উষসী বলে উঠল, তাহলে তার ছবি এভাবে লাগিয়ে রেখেছেন কেন? আপনার খারাপ লাগে না? লাগতো। আর এই লাগাকেই আমি আমার বশীভূত করতে চাই। আমি প্রতি মুহূর্তে এই খারাপ লাগাকেই চোখের সামনে দেখতে চাই, যাতে সে আমার দাসের গোলাম হয়ে যায়। উষসী দীর্ঘশ্বাস ছেড়ে খাওয়া শেষ করল। খাওয়া শেষ করে বলল, আমি সায়ানের কাছে কখন যাব? সূর্য বলল, এত যে সায়ান্ন সায়ান্ন করছো, একবারও কি ভেবেছ তোমার আগমনে সে আদৌ খুশি হবে কিনা? তোমাকে বিক্রি করার কথা না হয় বাদই দিলাম, মানলাম সে এই কাজ করেনি। কিন্তু একবারও ভেবেছ সে যখন জানবে তুমি কোন জায়গায় ছিলে, তারপরেও কি তোমাকে আগের মতো মেনে নিবে?
তোমার উপর কি বিশ্বাস রাখবে? আগের মতোই কি তোমাকে আপন করতে পারবে? সূর্যের এই প্রশ্নের জবাব ঊর্বশীর কাছেও নেই। সে তো এই ব্যাপারে কখনো ভেবেই দেখেনি। সত্যি কি সায়াহ্ন এসবের পরেও তাকে মেনে নিবে? বিশ্বাস করবে কি ঊর্বশীকে? আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক ঊর্বশী। লিখেছেন মেহেরুমা নূর। রাতটা কাটল নির্ঘুম। সারা রাত জানালার পাশে বসে চোখের পানি ভাসিয়ে পার করেছে সে। সূর্য তাকে আলাদা রুম দেখিয়ে দিয়েছিল রেস্ট নেওয়ার জন্য। তার জীবন এখন কোন দিকে মোড় নিবে কে জানে। ভয়, আশঙ্কা আর দুশ্চিন্তায় চোখের পাতা এক করতে পারেনি সে। সারাক্ষণ কেবল তার সায়াহ্নের কথাই মনে হয়েছে। সায়াহ্ন আর ঊর্বশীর সেই সুখের রাজ্য কি আর ফিরে আসবে ওর জীবনে? সকাল ৮টা প্রায়। ঊর্বশী ওর রুম থেকে আর বের হয়নি। হঠাৎ দরজায় নক পড়ল। ঊর্বশী বিষণ্ণ ভারী মনে ধীরে ধীরে উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে সামনে তাকাতেই থমকে গেল সে। বিমূর্ত বিস্মিত হয়ে তাকিয়ে রইল সে সামনের ব্যক্তির পানে। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না তার। সে কি স্বপ্ন দেখছে? ওর সামনে কি সত্যি সায়াহ্ন দাঁড়িয়ে আছে? হ্যাঁ, এই তো সায়াহ্ন, ঊর্বশীর সায়াহ্ন। ঊর্বশীর দেখার মাঝেই সায়াহ্ন ছুটে এসে জাপটে ধরল ঊর্বশীকে। সর্বশক্তি দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল তাকে। এবার হু হু করে কেঁদে উঠল ঊর্বশী। সেও ২ হাতে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরল সায়াহ্নকে। দুজনেই কাঁদছে। এই তো পেয়েছে, ঊর্বশী পেয়েছে তার শান্তির জায়গা, তার পৃথিবীর সায়াহ্নকে। সায়াহ্ন ঊর্বশীর মুখটা ধরে সারা মুখে চুমুই চুমোয় ভরে দিল। তার দেহের জান ফিরে পেয়েছে সে। ঊর্বশীর কপালে কপাল ঠেকিয়ে কাঁদতে লাগল দুজন। এ যেন পাওয়ার কান্না। অশ্রু ভেজা চোখে সায়াহ্ন বলল, ঊর্বশী, আমার ঊর্বশী, আমার জান, কোথায় চলে গিয়েছিলে তুমি? তোমাকে না পেয়ে প্রতি মুহূর্তে ১০০০ বার মরেছি আমি। গত সময়টুকু আমার জীবনের সবচেয়ে ভয়াবহ সময় ছিল ঊর্বশী। তুমিহীনা সায়াহ্ন কিছু না, কিচ্ছুই না। কখনো না, আর কখনো আমার কাছ থেকে দূরে যেও না প্লিজ। বাঁচতে পারবো না আমি। ঊর্বশী কান্না ছাড়া আর কিছুই বলতে পারছে না। ওই খারাপ লোকগুলোকে এখন ডেকে এনে দেখাতে মন চাচ্ছে ঊর্বশীর। চিল্লায়ে বলতে মন চাচ্ছে, দেখ, দেখ তোরা, এই হলো আমার সায়াহ্ন, যে তার ঊর্বশীকে সবচেয়ে বেশি ভালোবাসে। তার প্রাণ ভোমরা এই ঊর্বশীর মাঝে। দুজনের ফিরে পাওয়ার আনন্দের মাঝেই হঠাৎ পেছন থেকে সূর্য বলে উঠল, হয়েছে ভাই, তোমাদের লাভিডাভি শেষ হয়ে থাকলে কিছু কথা বলি। দুজনেই এবার নিজেদের সামলে নিয়ে তাকালো সূর্যের পানে। ঊর্বশীর মনে জাগল হাজারো প্রশ্ন। তার কিছু বলার আগেই সূর্য ওদের সামনে এসে বলল, তোমার বিশ্বাস জিতে গেছে ঊর্বশী, তুমি ঠিকই বলেছিলে। তোমার সায়াহ্ন তার ঊর্বশীকে কখনোই কষ্ট দিতে পারে না। আমি কাল রাতেই আমার লোক লাগিয়ে দিয়েছিলাম খোঁজ খবর নেওয়ার জন্য। তারাই জানালো সায়াহ্ন তোমার সাথে কিছু করেনি, বরং তোমাকে না পেয়ে পাগলপ্রায় অবস্থা তার। পুলিশের কাছেও সাহায্য নিয়েছিল তোমাকে খুঁজে বের করার জন্য। কিন্তু আমাদের দেশের পুলিশের কথা আর নতুন করে কি বলবো। বেচারা অর্ধমৃত হয়ে গিয়েছিল তোমাকে হারিয়ে। ঊর্বশী অশ্রুসিক্ত চোখে তাকালো সায়াহ্নের পানে। সায়াহ্নও তাকালো। ঊর্বশী খেয়াল করল এই সামান্য সময়ের মাঝেই তার সায়াহ্নের চেহারা বিধ্বস্ত হয়ে গেছে। মুখটা শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। চোখের কোণে কালি পড়ে গেছে। কতটা কষ্টে ছিল সে তা তার চেহারা বলে দিচ্ছে। সায়াহ্ন ঊর্বশীর হাতটা ধরে মায়াময় কণ্ঠে বলল, হ্যাঁ ঊর্বশী, সেদিন যখন অফিস থেকে ফিরে তোমাকে বাসায় না পাই তখন পুরো পৃথিবী থেমে গিয়েছিল আমার। পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজেও তোমার কোনো হদিস পাইনি। আজ সকালে যখন সূর্য আমাকে ফোন করে তোমার কথা বলল, যেন মনে হচ্ছিল আমি আবার নতুন জীবন ফিরে পেয়েছি। সায়াহ্নের কথায় ঊর্বশী এবার সূর্যের দিকে তাকালো। সূর্য মাথা নেড়ে বলল, হ্যাঁ, সবটা জানার পর আমি সায়াহ্নকে ফোন করে এখানে আসতে বলেছি। ঊর্বশী কৃতজ্ঞতার চোখে তাকালো সূর্যের পানে। করুণ সুরে বলল, আপনাকে কি বলে ধন্যবাদ দিব জানা নেই আমার। শুধু বলবো আপনি আজ দুটো প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। সায়াহ্ন হঠাৎ ছুটে এসে সূর্যের ২ হাত মুঠোয় নিয়ে কৃতজ্ঞতাস্বরূপ কেঁদে বলল, আপনি আজ কি করেছেন সেটা বয়ান করার কোনো ভাষা আমার কাছে নেই। এর জন্য আমার জানও যদি দিয়ে দেই তাও কম হবে না।
আপনি আজ আমার বুকে আমার জানকে ফিরিয়ে দিয়েছেন। সূর্য সায়ানের কাঁধ চাপড়ে বলল, হয়েছে ভাই, এত বাংলা সিনেমা টাইপ ডায়লগ দিতে পারি না, তাই এসব বাদ দেন। নিজের জানকে নিয়ে আগলে রাখুন। সায়ান্ন নিজেকে একটু প্রশমিত করে নিয়ে বলল, কিন্তু এসব হলো কি করে? আমার উষসী কিভাবে ওই নরকে পৌঁছে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে ওকে ওখানে নিয়ে গেল? চাঁদনি। সূর্যের কথায় সায়ান্ন আর উষসী দুজনেই স্তব্ধ হয়ে গেল। সূর্য জানালো, আমি আমার লোক লাগিয়ে দিয়েছিলাম, তারাই সব খবর নিয়েছে। আপনাদের চাঁদনি ভাবি কোনো অবলা নারী নয়, বরং সে অবলা নারীদের ওই প্রস্টিটিউশনের লোকের কাছে নিয়ে বিক্রি করে দেয়। সে সুন্দরী মেয়েদের সাথে বন্ধুত্ব বানায়, তারপর সুযোগ বুঝে তাদের অজ্ঞান করে প্রস্টিটিউশনে নিয়ে বিক্রি করে দেয়। হয়তো সেদিনও চাঁদনি কোনোভাবে রুমে এসে উষসীকে ঘুমের মাঝে অজ্ঞান করে নিয়ে গিয়েছিল, আর সায়ান্নের সই করা কোনো কাগজ উষসীকে দেখিয়ে ভুল বোঝাতে চেয়েছে ওরা। চাঁদনি আর ওর স্বামী দুইজনেই এই প্রস্টিটিউশনের কাজে মিলে আছে। আমি পুলিশকে সব তথ্য দিয়ে দিয়েছি। এতক্ষণে নিশ্চয় পুলিশ ওদের গ্রেফতার করে ফেলেছে। সায়ান্ন আর উষসী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। চাঁদনি ভাবি এমন লোক, ভাবতেই ঘৃণা হচ্ছে তাদের। কিছুক্ষণ পর সায়ান্ন উষসীকে নিয়ে বাসায় ফিরতে চাইল। উষসী সায়ান্নকে একটু আলাদা করে ডেকে এনে বলল, যাওয়ার আগে আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই। দেখুন, আপনি তো জানেনই আমি কোন জায়গায় পৌঁছে গিয়েছিলাম। আল্লাহর রহমতে বেঁচে ফিরেছি আমি। কিন্তু আপনার মনে কি আমাকে নিয়ে কোনো সংশয় আছে? আপনি আগের মতোই কি আমাকে ভালোবাসতে পারবেন? আপনার মনে যদি কোনো দ্বিধা থাকে, তাহলে বলে দিন। আমি। সায়ান্ন উষসীর কথা থামিয়ে দিয়ে চোয়াল শক্ত করে বলল, আমি? কি আমি? অনেক বড় কথা শিখে গেছো, তাই না? এবার বোধহয় সত্যি বউ পেটাতে হবে। এসব ফালতু কথা কে ঢুকিয়েছে তোমার মাথায়? তুমি আমার উষসী, বুঝেছ? সব সময় সবভাবেই আমার সেই পবিত্র নিষ্পাপ উষসীই থাকবে। আল্লাহ না করুক তোমার সাথে যদি কিছু হয়েও যেত, তবুও তুমি আমার কাছে সেই আগের উষসীই থাকতে। কস্তুরী ফুলের মতোই প্রকৃতির রূপ। খবরদার, যদি আর কখনো এসব মূর্খ কথা বলেছ তো। তুমি জানো তোমার আমার নামের অর্থ এক? আমাদের নামের অর্থ সন্ধ্যা। আমরা দুজন সন্ধ্যার আকাশ, যে আকাশ মিলেমিশে একাকার। উষসীর চোখে খুশির অশ্রু। তার বিশ্বাস জিতেছে। সে পেরেছে তার বিশ্বাসকে প্রমাণ করতে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক উষসী। লিখেছেন মেহেরুমা নূর। সায়ান্ন আর উষসী নিজেদের সংসারে ফিরে যাওয়ার জন্য রুম থেকে বের হলো। সূর্য ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। সায়ান্ন তার সামনে গিয়ে আরও একবার কৃতজ্ঞতা প্রকাশ করল। তারপর বলল, আর হ্যাঁ, আপনার টাকাটা আমি শোধ করে দিব। মাসে মাসে কিস্তি দিয়ে হলেও শোধ করে দিব। সূর্য স্মিত হেসে বলল, ঠিক আছে দিয়েন। অন্য কেউ হলে আমি নিতাম না, কিন্তু আপনার কাছ থেকে নিব। আমি চাই না আমার এই টাকা আপনার ভালোবাসাকে ছোট করুক। এই টাকা দিতে না পেরে আপনি নিজেকে উষসীর সামনে ছোট মনে না করেন, তাই নিব টাকা। আপনাদের ভালোবাসায় কোনো ক্ষুণ্ণতা যাতে না থাকে। ধন্যবাদ, আসি তাহলে এখন। উষসীও এগিয়ে এসে বলল, আপনাকে একটা কথা বলে রাখবেন? সূর্য মুচকি হেসে বলল, আমি জানি কি বলতে চাও তুমি। আই প্রমিস উষসী, আজকের পর আর ওই নগরীতে যাব না। তুমি আমাকে আজকে জীবনের নতুন মোড় দিয়েছ। ধন্যবাদ উষসী, ভালো থেকো সর্বদা। উষসী আর সায়ান্ন যাওয়ার জন্য এগুলো। সায়ান্ন এক হাতে তার উষসীর হাতটা নিজের হাতের মাঝে নিয়ে নিল। দুজনের মাঝে অনাবিল আনন্দের প্রতিচ্ছবি। তাদের ভালোবাসা সফল হয়েছে। খুশি মনে বেরিয়ে গেল দুজন নিজ জীবনের উদ্দেশ্যে। পেছন থেকে তা তাকিয়ে দেখল সূর্য। মন জুড়ে এক প্রশান্তির ছায়া বয়ে গেল তার, যে প্রশান্তির খোঁজে সে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। আজ পেয়েছে সেই প্রশান্তি। দেয়ালে টানিয়ে রাখা ছবিগুলোর দিকে তাকিয়ে সূর্য বলল, তুমি সত্যিই বলেছিলে তনয়া, একটি বন্দি পাখিকে মুক্ত করার মতো প্রশান্তি কিছুতেই নেই। আজ আমিও একটা পাখিকে মুক্ত করলাম। এত বেশি প্রশান্তি পেয়েছি তা বলে বোঝানো যাবে না। আজ আমি তোমাকেও মুক্ত করে দিলাম তনয়া। যাও, উড়ে যাও আপন পৃথিবীতে। ভালো থাকো সর্বদা।
বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।